কর্পোরেশনের না, আমাদের সরকারেরও এটা করতে হবে, আমাদের আপনাদেরও করতে হবে। সবাই মিলে এই যে আবর্জনা ফিজিক্যালি যেটা আছে এবং মেন্টালিও যেটা আছে, তারও আবর্জনা পরিষ্কারের দায়িত্ব আমাদের নিতে হবে। কারণ আমরা যদি ভালো চিন্তা না করি, উদ্ভাবনী যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমরা চিন্তা ভাবনা না করি, তাহলে সমাজকে আমরা কোনো অবস্থায় পরিবর্তন করতে পারবো না। এবং এখানে আমি অনেকবার এখানে এসেছি, এই এলাকায় ইলেকশনের সময় এসেছি, তার আগে ছোটবেলার থেকেই এলাকায় আমার অবাধ বিচরণ ছিল। তো এখানে আমার যে আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন যে যেভাবে এখানে নোংরা পড়ে থাকতো, নানা রকম ড্রাগ এডিক্টেড সিরিঞ্জ থেকে শুরু করে বিভিন্ন যেসব সামগ্রী ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু এই জিম যে উদ্বোধন হলো তাতে কিন্তু একটা পরিবেশ এটা এখানে তৈরি হলো। শুধু 1 নম্বর রামনগর বা 2 নম্বর বা এই অত্র এলাকার সমস্ত লোকেই তার সুবিধা পাবে তা নয়, সমস্ত সাধারণ মানুষও তাদের সুবিধা হবে। খেলাধুলার উন্নয়নে আমরা এবার যে বাজেট আমরা রেখেছি, আপনারা সবাই জানেন যে আমরা কতটুকু সিরিয়াস। যে 2023-24 অর্থ বছরে আমরা কৈলাসহর এবং উদয়পুরে 25 কোটি টাকা পেয়ে 2টি যুব আবাস স্থাপন করার আমরা বাজেট রেখেছি। খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে আমরা 9.21 কোটি টাকা পেয়ে শান্তির বাজারে একটা স্টেডিয়াম আমরা তৈরি করছি। আমার কাছে অনেক যারা খেলাধুলা করেন তারা আসে, ছোট ছোট ছেলে মেয়েদের এসে বলে যে আমার বাইরে চান্স পেয়েছি, কিন্তু আমার টাকা পয়সার সমস্যা, আমাদের সুযোগ সুবিধা নেই এখানে যাওয়ার। তো ওই কথাটা মাথায় রেখে আমি যখন আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে আমি বললাম, তো সেই জায়গায় উনি মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম একটা বাজেটে আমরা রেখেছি। তাতে করে যারা মহিলা খেলোয়াড়, যারা বিশ্বমানের প্রশিক্ষণ যাদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি, তাদের সর্বোচ্চ আমরা 5 লক্ষ টাকা পর্যন্ত এককালীন একটা আর্থিক সহায়তা প্রকল্প আমরা এই প্রকল্পের মাধ্যমে আমরা করেছি। আপনারা আরেকটা জিনিস যেটা মুখ্যমন্ত্রী যেটা আমি বললাম স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম, সেটাও আমরা এই বাজেটে আমরা রেখেছি 2023-24 অর্থ বছরে, যাতে যারা উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড় তাদের স্কলারশিপের সুবিধা দেওয়া হবে। এবং এই প্রকল্পের জন্য আমরা 8 কোটি টাকা আমরা বরাদ্দ রেখেছি। আমরা 2023-24 বাজেটে যুব বিষয়ক কেন্দ্রের YAS এর মধ্যে আমরা 4,939 কোটি টাকা বরাদ্দ রেখেছি। আপনারা ভাবুন, যেখানে আমরা এবার বাজেটে 27,000 কোটি টাকা আমরা রেখেছি, তার মধ্যে 4,939 কোটি টাকা আমরা এই ইয়েস ডিপার্টমেন্টের জন্য আমরা রেখেছি। খেলাধুলার উন্নয়নে রাজ্য সরকারের যে কিছু আমরা যে কাজ আমরা করেছি আপনারা সবাই জানেন অলরেডি, তবু আমি এখানে বলছি। 4টি সিনথেটিক টার্ফ ফুটবল মাঠ আমরা নির্মাণ করেছি। উমাকান্ত একাডেমিতে আপনারা অলরেডি দেখেছেন, মিনি স্টেডিয়ামে সেটা করা হয়েছে। শচীন্দ্র নর উচ্চ বিদ্যালয় মাঠ জিরানিয়াতে, সেখানে আমি নিজেই এটা উদ্বোধন করেছিলাম জিরানিয়াতে। আরেকটা করা হয়েছে উত্তর বরেন্দ্রনগর উচ্চ বিদ্যালয় মাঠ তুলাবাগানে, এবং BKI মাঠ বিলোনিয়া। 4টি জায়গায় আমাদের 4টি সিনথেটিক টার্ফ ফুটবল মাঠ নির্মাণ করা হয়। এবং শুধু তাই নয়, এর আগেও আরেকটা চন্দ্রপুরে আমরা প্রথম এই ধরনের সিনথেটিক টার্ফ আমরা প্রথম তৈরি করি। খেলো ইন্ডিয়া প্রকল্পে পানিসাগরে একটা সুইমিং পুল আমরা করেছি। খেলো ইন্ডিয়া প্রকল্পে আমরা বাদারঘাট ও পানিসাগরে 2টো সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক নির্মাণ করেছি। খেলো ইন্ডিয়া প্রকল্পে খোয়াই, যেখানে সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও সুধন্য দেব বর্মা মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমরা সেটা সিনথেটিক টার্ফ ফুটবল মাঠ নির্মাণের কাজ চলছে। খেলো ইন্ডিয়া প্রকল্পে বাধারঘাটে একটা সিনথেটিক হকি মাঠের নির্মাণ কাজ এর মধ্যেই শুরু হবে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর রাজ্যে বিভিন্ন এলাকায় 50টি ওপেন জিম নির্মাণের কাজ হাতে নিয়েছে। এর মধ্যে 25টি এই ধরনের ওপেন জিম নির্মাণের কাজ শেষ হয়েছে, বাকি 25টি এর মধ্যে কাজ শুরু হবে। তো আমাদের সরকার আমরা চেষ্টা করছি যে খেলাধুলার মান যাতে এখানে উন্নয়ন হয়, এবং খেলাধুলা এটা একটা এমন একটা বিষয় যার কোনো আর অপশন নেই, মানে তার বিকল্প কিছু নেই। খেলাধুলার মাধ্যমে শরীর, আমরা সবাই জানি যে শরীরের যেমন ডেভেলপমেন্ট হয়, মানসিকও কিন্তু ডেভেলপমেন্ট হয়। আমরা যখন হার্ডেলস করতাম অ্যাথলেটিক্সে, আমার মনে আছে যখন মানে শ্যাডো প্র্যাকটিস যেটা হতো, যে হার্ডেলের উচ্চতা বাড়াতে থাকতাম, তার একটা নির্দিষ্ট হার্ডেলসে গিয়েছিল উচ্চতা হাইট থাকে।
যে নিজের শরীর যেমন লেফট পাটা এমনভাবে দিতে হবে এবং রাইট পাটা কিভাবে আসতে হবে তার জন্য তার একটা নির্দিষ্ট আমাদের সেইভাবে ট্রেনিং দেওয়া হবে। অর্থাৎ ঠিক গোলে পৌঁছবার জন্য আমাদের যে জীবনেরও সেইভাবে গোলে যদি পৌঁছতে হয়, হার্ডেলসের বিভিন্ন হার্ডেলস জীবনে আসবে, সেই হার্ডেলসকে ক্রস করে যদি আমরা পদ্ধতিগতভাবে ঠিকভাবে আমরা যাই, তাহলে আমরা হার্ডেলস অতিক্রম করে আমরা ঠিক জায়গায় আমরা পৌঁছতে পারি। আমার মনে আছে যখন বৃষ্টি হতো তো অ্যাথলেটিক্স আমরা করতাম, তো বৃষ্টির মধ্যে যেহেতু আজকে আমরা দৌড়তে পারবো না, তার জন্য আমরা ক্লক ইউজ করে দিতাম যে এত আমার 45 মিনিটস, আমার লং ডিস্টেন্স রানে আমার 45 মিনিটসের আমার ওখানে যেতে হবে। তো 45 মিনিট সময় আমরা স্কিপিং করতাম, বিভিন্ন পদ্ধতির স্কিপিং করতাম। অর্থাৎ দ্য শো মাস্ট গো অন, কোনো জায়গায় বসে থাকতে হবে না, বৃষ্টি এসছে তো বসে থাকো, আর যা হবে কালকে আমি করবো, নট দিস। তো এইভাবে আমাদের প্র্যাকটিস আমাদের করানো হতো। বিভিন্ন সময় ওই হ্যান্ড সুইং, আয়নার সামনে দাঁড়িয়ে ডাম্বেল নিয়ে, আমি তো খালি হাতে আমরা হ্যান্ড সুইং হয় যখন ধরি, কিন্তু ভারী ওজন নিয়ে যদি হ্যান্ড সুইং করার, সেটা আমার মুভমেন্ট আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের করতে হতো। অর্থাৎ এই যে টেকনিকগুলো, সেটা কিন্তু জীবনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। যখন এই যে আমরা যদি আমাদের চিন্তা ভাবনা, আমাদের উদ্ভাবনী শক্তি যদি আমরা সবসময় এটাকে কন্টিনিউয়াস আমরা যদি তার প্র্যাকটিস করি, তাহলে জীবনের যে কোনো জায়গায় যেটা আমরা যদি চিন্তা করি যে এটা করব, আমার মনে হয় না তার থেকে আমাদেরকে কেউ আটকাতে পারবে। সে হার্ডেলসই হোক, বৃষ্টি হোক, আর যাই হোক, প্রাকৃতিক দুর্যোগই হোক, আমরা কিন্তু আমাদের গোলে আমরা পৌঁছতে পারবো। আমাদের সরকার এখন এমন ভাবে চেষ্টা করছে যে সব জায়গার মধ্যে সবাইকে খুশি করা ইম্পসিবল, কিন্তু একটা যে চেষ্টা এবং মানুষের যে মৌলিক যে সমস্যাগুলো তাকে আমরা সামনে রেখে আমরা কাজ করে চলছি। কিন্তু এটা যেটা আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন যে কোনো বিষয়ে একা বা সরকারের পক্ষে বা ব্যক্তি কেন্দ্রে কোনোদিন সম্ভব হবে না। সব ব্যক্তিরা যদি সবাই মিলে যদি আমাদের এই সমাজকে পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের এই একটা পাড়াই হোক, একটা ওয়ার্ডই হোক, বা একটা রাজ্যেই হোক, বা দেশই হোক, তবে এটা আমরা পরিবর্তন করতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই দিশায় কাজ করছেন। আজকে আমাদের দেশের যে এমন একটা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গেছেন যে সত্যি আমাদের এখন গর্ববোধ হয়। প্রধানমন্ত্রীজিকে কোথাও গেলে মিস্টার বস করে ওনাকে সম্বোধন করেন, কোথাও গেলে ওনাকে পায়ে ধরে নমস্কার করেন। তো এই যে অবস্থা, মানে সেটা আমরা কিন্তু গর্ববোধ করা উচিত যে এইরকম একজন প্রধানমন্ত্রীর গার্জিয়ানশিপে আমাদের দেশ চলছে, এবং আমরাও সেই দিশায় কাজ করছি। এখানে আজকের যে এই জিমটা এখানে উদ্বোধন হলো, আমি আশা করি আপনারা তার সুযোগ গ্রহণ করবেন এবং এই যাত্রা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং একটা পরিবেশ এখানে তৈরি হবে, এবং সেই দিশায় আমরা কাজ করবো। আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম নিশ্চয়ই সেভাবে আপনাদের সাথে থাকবে, এবং উপস্থিত যারা এখানে ক্লাব কর্তৃপক্ষরা আছেন, যারা এখানে অন্যান্য ক্লাবের কর্তৃপক্ষরা আছেন, সবাই একটাই নজর দেবেন যে আমরা যেটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা গড়ার লক্ষ্যে আমরা যাতে চেষ্টা করি যে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা, সেটাও আমি বারবার বলছি যে প্লাস্টিক যাতে আমরা ব্যবহার থেকে দূরে থাকি, সেই ব্যবস্থাটার জন্য সবাই সব মানে দৃষ্টি রাখেন, এবং নেশামুক্ত ত্রিপুরা, এই দুটো যে প্যারালাল আমাদের, আর রাস্তাকে আমরা নোংরা ফেললাম এবং অন্যকে ফেলতে দেব, এই মানসিকতা নিয়ে আমরা যদি কাজ করি তাহলে ত্রিপুরার চেহারা আমরা যাবে। এখনো বাইরের আমাদের বন্ধু বান্ধবরা অফিসার বা যারাই আসে এসে বলছে যদি আমরা ভাবতে পারি আজকের থেকে ত্রিপুরাতে নিয়ে এসেছি, কিন্তু এখন আসলে এই ত্রিপুরা এরকম হয়ে গেছে, আমরা আমাদের চোখে যেহেতু আমরা ওই বিষয়টা দেখি, আমাদের চোখে দেখা কিন্তু ওনাদের চোখে কয়টা কোটটা নিছ? দুইটা লইলাম, লইছি না। কার থেকে নিছ? জয়ন্তের থেকে লইলাম। জয়ন্তকে ওইদিকে এক কোটটা বিক্রি করে। তারপর তুমি কি করেছো? পুলিশ পাবলিক তোমাকে ধরেছে নাকি? পাবলিকের মধ্যে ধরেছে।
কি কারণে? নিজামাইছি যে তাছাড়া অভিযোগ, এলাকাবাসীর অভিযোগ, কিছু যারা যুবক রয়েছে তাদের উপর বাইক, তোমার কি বাইক ছিল? বাইকে ছিল। তাদের উপর তাদেরকে লাগিয়েছিলে এমন কোনো কিছু অভিযোগ উঠেছে? তো আসার সময় সামনে দাঁড়িয়ে আসলো, আমি বাইকটা লেগে গেছে একটু। ছোট ছোট বাচ্চার উপর? না না, ছোট বাচ্চা আসলো। কত বয়স? হ্যাঁ, বয়স কত আনুমানিক? কার? যে বাচ্চার লাগাতে না, আমার সামনে যে একজন আইছিল এই বড় আমার দত্ত বিল্ডে আইছিল। আমি অন্য লুইছি না, আমি আইছি দেখছি। রাজাবাগে একটা ছেলে আমাদের পাড়ার কুট্টা কিনতে হয়েছিল। তো আমরা তো জানতাম না, আমরা পাড়াতে বিক্রি করে, হঠাৎ করে জানতে পারছি যে এখন বিক্রি করে। তো তারা আটকানোর পরে জানলাম ওই যে বিক্রি করে হেরো উঠে আনছি আমরা বাড়িতে। এখানে কুট্টা নিয়ে যাইতে একটা বাচ্চা বাড়িতে দিল বাইক দিয়া, দাওয়া দিছে আর কইছে আর কি ধরতে পারে যে কুট্টা লেগেতে আইছিল। এখানে জঙ্গলে লুকাই আছে, জঙ্গল থেকে বাই করছি। এখন কুট্টাগুলি জঙ্গলে কোথায় ফেলাইছি আমরা রাত্রে বেলা তো খুঁজে পাই, কোনো কষ্ট। আচ্ছা, খিলপাড়া এলাকায় কে বিক্রি করছিল? জয়ন্ত দাস। জয়ন্ত দাস। জয়ন্ত দাস। তার কাছ থেকে রাজারবাগে, ছেলেটার নাম কি? রাজীব ভূমিক। রাজীব ভূমিক। তার কাছ থেকে পাওয়া গেছে। এটা কোন জায়গায়? এটা কোন জায়গায়? পশ্চিম খিলপাড়া, ওয়ার্ড নম্বর 3, খিলপাড়া গ্রামে। এখানে খিলপাড়া এরিয়াতে দুজন সাসপেক্ট যারা ড্রাগস বিক্রি করে এই এলিগেশনে তারা এখানে আটক করা হয়েছে। তো তারা এখান থেকে আমরা এখন অ্যারেস্ট করে থানাতে নিয়ে যাওয়া হয়েছে। পাবলিকে অ্যারেস্ট করেছিল নাকি? পাবলিক ডিটেইন করে রাখছে তারারে। তো আমরা এখন তারা অ্যারেস্ট করে থানাতে। মূলত তাদের নাম কি? এখন আপাতত সবকিছু ইনফরমেশন পাইনি, তারা থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে সবকিছু জানা যাবে। আমি আইছি তার কাছে ফোন করছিলাম, দিছে না। দিছে না? মাল বেছে তো খবর পাইছি আছে না? খবর পাইছি না, তুই এখন হাসা তো কিছু রাজু ভূমিক, বাড়ি কোথায়? রাজারবাগ। কি কারণে আইছো খিলপাড়া গ্রামে? কয়টা কোটটা নিছো? দুইটা লইলাম, লইছি না। কার থেকে নিছো? জয়ন্তের থেকে লইলাম। জয়ন্তকে? ওইদিকে এক কোটটা বিক্রি করে। তারপর তুমি কি করেছো? পুলিশ, পাবলিক তোমাকে ধরেছে নাকি? কি কারণে? নিজামাইছি যে। তাছাড়া অভিযোগ, এলাকাবাসীর অভিযোগ, কিছু যারা যুবক রয়েছে তাদের উপর বাইক, তোমার কি বাইক ছিল? বাইকে ছিল। তাদের উপর তাদেরকে লাগিয়েছিলে এমন কোনো কিছু অভিযোগ উঠেছে? তো আসার সময় সামনে দাঁড়িয়ে আসলো, আমি বাইকটা লেগে গেছে একটু। ছোট ছোট বাচ্চার উপর? না না, ছোট বাচ্চা আসলো। কত বয়স? হ্যাঁ, বয়স কত আনুমানিক? কার? যে বাচ্চার লাগাতে? না, আমার সামনে যে একজন আইছিল এই বড় আমার দত্ত বিল্ডে আইছিল। আমি অন্য লুইছি না, আমি আইছি দেখছি। রাজাবাগে একটা ছেলে আমাদের পাড়ার কুট্টা কিনতে হয়েছিল। তো আমরা তো জানতাম না, আমরা পাড়াতে বিক্রি করে, হঠাৎ করে জানতে পারছি যে এখন বিক্রি করে। তো তারা আটকানোর পরে জানলাম ওই যে বিক্রি করে হেরো উঠে আনছি আমরা বাড়িতে। এখানে কুট্টা নিয়ে যাইতে একটা বাচ্চা বাড়িতে দিল বাইক দিয়া, দাওয়া দিছে আর কইছে আর কি ধরতে পারে যে কুট্টা লেগেতে আইছিল। এখানে জঙ্গলে লুকাই আছে, জঙ্গল থেকে বাই করছি। এখন কুট্টাগুলি জঙ্গলে কোথায় ফেলাইছি আমরা রাত্রে বেলা তো খুঁজে পাই, কোনো কষ্ট। আচ্ছা, খিলপাড়া এলাকায় কে বিক্রি করছিল? জয়ন্ত দাস। জয়ন্ত দাস। জয়ন্ত দাস। তার কাছ থেকে রাজারবাগে, ছেলেটার নাম কি? রাজীব ভূমিক। রাজীব ভূমিক। তার কাছ থেকে পাওয়া গেছে। এটা কোন জায়গায়? এটা কোন জায়গায়? পশ্চিম খিলপাড়া, ওয়ার্ড নম্বর 3, খিলপাড়া গ্রামে। এখানে খিলপাড়া এরিয়াতে দুজন সাসপেক্ট যারা ড্রাগস বিক্রি করে এই এলিগেশনে তারা এখানে আটক করা হয়েছে। তো তারা এখান থেকে আমরা এখন অ্যারেস্ট করে থানাতে নিয়ে যাওয়া হয়েছে। পাবলিকে অ্যারেস্ট করেছিল নাকি? পাবলিক ডিটেইন করে রাখছে তারারে। তো আমরা এখন তারা অ্যারেস্ট করে থানাতে। মূলত তাদের নাম কি? এখন আপাতত সবকিছু ইনফরমেশন পাইনি, তারা থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে সবকিছু জানা যাবে। আমি আইছি
তার কাছে ফোন করছিলাম মাল লাগিয়া দিছে না দিছে না মালতে মাল বেছে তে মাল বেছে তো খবর পাইছি আছে না খবর পাইছি না তুই এখন হাসা তো কিছু রাজু ভূমিক বাড়ি কোথায় রাজারবাগ কি কারণে আইছো খিলপাড়া গ্রামে হ্যাঁ? কয়টা কোটটা নিছো দুইটা লইলাম হইলে লইছি না কার থেকে নিছো জয়ন্তার থেকে লইলাম হইলে জয়ন্তকে ওইদিকে এক কোটটা বিক্রি করে তারপর তুমি কি করেছো পুলিশ পাবলিক তোমাকে ধরেছে নাকি পাবলিকের মধ্যে ধরেছে কি কারণে নিজামাইছি যে তাছাড়া অভিযোগ এলাকাবাসীর অভিযোগ কিছু যারা যুবক রয়েছে তাদের উপর বাইক তোমার কি বাইক ছিল বাইকে ছিল তাদের উপর তাদেরকে লাগিয়েছিলে এমন কোনো কিছু অভিযোগ উঠেছে তো আসার সময় সামনে দাঁড়িয়ে আসলো আমি বাইকটা লেগে গেছে একটু ছোট ছোট বাচ্চার উপর না না ছোট বাচ্চা আসলো কত বয়স হ্যাঁ বয়স কত আনুমানিক কার যে বাচ্চার লাগাতে না আমার সামনে যে একজন আইছিল এই বড় আমার দত্ত বিল্ডে আইছিল আমি অন্য লইছি না আমি আইছি দেখছি রাজাবাগে একটা ছেলে আমাদের পাড়ার কুট্টা কিনতে হয়েছিল তো আমরা তো জানতাম না আমরা পাড়াতে বিক্রি করে হঠাৎ করে জানতে পারছি যে এখন বিক্রি করে তো তারা আটকানোর পরে জানলাম ওই যে বিক্রি করে হেরো উড়াই আনছি আমরা বাড়িতে এখানে কুট্টা নিয়ে যেতে একটা বাচ্চা বাড়ি তুলে দিল বাইক দিয়া দাওয়া দিছে আর কইছে আর কি দশটি করে যে কুট্টা লেগেতে আইছিল তো এখানে জঙ্গলে লুকাই আসছে জঙ্গল থেকে বাই করছি কুট্টাগুলি জঙ্গলে কোথায় ফেলাইছি আমরা রাত্রেবেলা তো খুঁজে এখন কষ্ট আচ্ছা খিলপাড়া এলাকায় কে বিক্রি করছিল জয়ন্ত দাস জয়ন্ত দাস জয়ন্ত দাস। তার কাছ থেকে রাজারবাগে ছেলেটার নাম কি রাজারবাগের রাজীব ভূমি রাজীব ভৌমিক তার কাছ থেকে পাওয়া গেছে এটা কোন জায়গায় পশ্চিম খিলপাড়া ওয়ার্ড নাম্বার 3 খিলপাড়া গ্রামে এখানে খিলপাড়া এরিয়াতে দুজন সাসপেক্ট যারা ড্রাগস বিক্রি করে এই এলিগেশনে তারা এখানে আটক করা হয়েছে তো তারা এখান থেকে আমরা এখন অ্যারেস্ট করে থানাতে নিয়ে যাওয়া হয়েছে পাবলিকে অ্যারেস্ট করেছিল নাকি পাবলিক ডিটেইন করে রাখছে তারারে তো আমরা এখন তারা অ্যারেস্ট করে থানাতে মূলত তাদের নাম কি এখন আপাতত সবকিছু ইনফরমেশন পাইনি তারা থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে সবকিছু জানা যাবে তার কাছে ফোন করছিলাম মাল লাগিয়া দিছে না দিছে না মালতে মাল বেছে তে মাল বেছে তো খবর পাইছি আছে না খবর পাইছি না তুই এখন হাসা তো কিছু রাজু ভূমিক বাড়ি কোথায় রাজারবাগ কি কারণে আইছো খিলপাড়া গ্রামে হ্যাঁ? কয়টা কোটটা নিছো দুইটা লইলাম হইলে লইছি না কার থেকে নিছো জয়ন্তার থেকে লইলাম হইলে জয়ন্তকে ওইদিকে এক কোটটা বিক্রি করে তারপর তুমি কি করেছো পুলিশ পাবলিক তোমাকে ধরেছে নাকি পাবলিকের মধ্যে ধরেছে কি কারণে নিজামাইছি যে তাছাড়া অভিযোগ এলাকাবাসীর অভিযোগ কিছু যারা যুবক রয়েছে তাদের উপর বাইক তোমার কি বাইক ছিল বাইকে ছিল তাদের উপর তাদেরকে লাগিয়েছিলে এমন কোনো কিছু অভিযোগ উঠেছে তো আসার সময় সামনে দাঁড়িয়ে আসলো আমি বাইকটা লেগে গেছে একটু ছোট ছোট বাচ্চার উপর না না ছোট বাচ্চা আসলো কত বয়স হ্যাঁ বয়স কত আনুমানিক কার যে বাচ্চার লাগাতে না আমার সামনে যে একজন আইছিল এই বড় আমার দত্ত বিল্ডে আইছিল আমি অন্য লইছি না আমি আইছি দেখছি রাজাবাগে একটা ছেলে আমাদের পাড়ার কুট্টা কিনতে হয়েছিল তো আমরা তো জানতাম না আমরা পাড়াতে বিক্রি করে হঠাৎ করে জানতে পারছি যে এখন বিক্রি করে তো তারা আটকানোর পরে জানলাম ওই যে বিক্রি করে হেরো উড়াই আনছি আমরা বাড়িতে এখানে কুট্টা নিয়ে যেতে একটা বাচ্চা বাড়ি তুলে দিল বাইক দিয়া দাওয়া দিছে আর কইছে আর কি দশটি করে যে কুট্টা লেগেতে আইছিল তো
তো এখানে জঙ্গলে লুকাই আছে, জঙ্গল থেকে বাই করছি। এখন কুট্টাগুলি জঙ্গলে কোথায় ফেলাইছি আমরা রাত্রেবেলা তো খুঁজে পাই কোন কষ্ট। আচ্ছা, এই খিলপাড়া এলাকায় কে বিক্রি করছিল? জয়ন্ত দাস। জয়ন্ত দাস। তার কাছ থেকে রাজারবাগের ছেলেটার নাম কি? রাজীব ভূমিক। রাজীব ভূমিক, তার কাছ থেকে পাওয়া গেছে। এটা কোন জায়গায়? পশ্চিম খিলপাড়া, ওয়ার্ড নম্বর 3, খিলপাড়া গ্রামে। এখানে খিলপাড়া এরিয়াতে দুজন সাসপেক্ট যারা ড্রাগস বিক্রি করে এই এলিগেশনে তারা এখানে আটক করা হয়েছে। তো তারা এখান থেকে আমরা এখন অ্যারেস্ট করে থানাতে নিয়ে যাওয়া হয়েছে। পাবলিকে অ্যারেস্ট করেছিল নাকি? পাবলিক ডিটেইন করে রাখছে তারারে। তো আমরা এখন তারারে অ্যারেস্ট করে থানাতে মূলত তাদের নাম কি? এখন আপাতত সবকিছু ইনফরমেশন পাইনি। তারা থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে সবকিছু জানা যাবে। তার কাছে ফোন করছিলাম, দিছে না মাল বেছে তো খবর পাইছি আছে না? খবর পাইছি না, তুই এখন হাসা তো কিছু রাজু ভূমিক বাড়ি কোথায়? রাজারবাগ। কি কারণে আছে? তার কাছে ফোন করছিলাম, দিছে না আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্যের ব্যাংকিং সেক্টরে এসবিআই একটা ভালো ভূমিকা নিয়ে থাকে পরিষেবার ক্ষেত্রে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় আমরা আজকে এখানে উপস্থিত মূলত যে এসবিআই সেক্টরে, শুধু ব্যাংকিং সেক্টরের মধ্যে এসবিআই সেক্টর ব্যাংকের আন্ডারে সারা রাজ্যের মধ্যে 250-এর উপরে কর্মচারী আছেন, যারা আউটসোর্সিং নামক এক এইচআরডি নামক এক সংস্থার আন্ডারে। তো সেই এইচআরডি সংস্থা রাজ্যের এই বেকারদের চাকরিতে নিয়োগ করে তাদেরকে সময় মতো ইপিএফ কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকা এবং তাদের পক্ষ থেকে যে কন্ট্রিবিউশন সেটা জমা হচ্ছে না গত 5 বছর ধরে। এর ফলস্বরূপ লক্ষ লক্ষ টাকা এখানে শুধু ব্যাংকিং সেক্টরে। এছাড়া আমাদের কাছে খবরে আসছে যে এনআইটিতেও তাদের 100-র মতো স্টাফ আছেন। তো সব মিলিয়ে লক্ষ লক্ষ টাকার যে একটা ঘোটালা, সেই ঘোটালার প্রকৃত তথ্য সহকারে আমরা এখানে উপস্থিত হয়েছি এর একটা সুরাহা করার জন্য, এবং আগামী দিনে এই ধরনের কোনো বেকারদের সাথে যেন প্রতারণার শিকার না হন বেকাররা, সেই দাবি নিয়ে আমরা মূলত ওনার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। এবং আলোচনা সদর্থক ভূমিকায় আলোচনা হয়েছে খুব শান্তিপূর্ণভাবে। আগামী দিনে উনি দেখবেন কি করা যায়। এর মধ্যে আগামীকালকে এই কোম্পানির নামে এফআইআর করতে যাচ্ছেন। মজদুর সংঘ ভাইদেরকেও আমরা অভিনন্দন জানাতেছি, যাতে আমাদের এই কাজটা সঠিকভাবে কইরা দেয়। কেন আমরা অনেক বছর 5 বছর আমাদের টাকা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে, আমরা এটা কিছুই জানি না। যেমন দেখা গেল আমাদের 20 দিনের 22 দিন 20 দিন আমরা কাজ করি, আবার 8 দিন আমরা কোথায় খাবো, এইটাও আমাদের কিছু করে নাই ব্যাংকের দ্বারা। এই যে কোম্পানিরা যে তারা বরাদ দিয়েছে, আমরা সেই ভাইদের সাংবাদিক ভাইদের আমরা অনুরোধ করছি এই কাজটা যেন দ্রুততার সঙ্গে সবাইকে যাতে এই কাজটা আমাদের সঠিকভাবে করে দেওয়া আমরা সাংবাদিক ভাই থেকে অনুরোধ। কতজন রয়েছেন আপনারা? আমরা প্রায় 300-র কাছাকাছি লোক আছি। কোন কোন ব্যাংক? স্টেট ব্যাংক শুধু আমাদের এটা এসবিআই স্টেট ব্যাংকের ব্যাপারে আমি হাউসকিপিং এর স্টাফ আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্যের ব্যাংকিং সেক্টরে এসবিআই একটা ভালো ভূমিকা নিয়ে থাকে পরিষেবার ক্ষেত্রে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় আমরা আজকে এখানে উপস্থিত মূলত যে এসবিআই সেক্টরে, শুধু ব্যাংকিং সেক্টরের মধ্যে এসবিআই সেক্টর ব্যাংকের আন্ডারে সারা রাজ্যের মধ্যে 250-এর উপরে কর্মচারী আছেন, যারা আউটসোর্সিং নামক এক এইচআরডি নামক এক সংস্থার আন্ডারে। তো সেই এইচআরডি সংস্থা রাজ্যের এই বেকারদের চাকরিতে নিয়োগ করে তাদেরকে সময় মতো ইপিএফ কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকা এবং তাদের পক্ষ থেকে যে কন্ট্রিবিউশন সেটা জমা হচ্ছে না গত 5 বছর ধরে। এর ফলস্বরূপ লক্ষ লক্ষ টাকা শুধু ব্যাংকিং সেক্টরে। এছাড়া আমাদের কাছে খবরে আসছে যে এনআইটিতেও তাদের 100-র মতো স্টাফ আছেন। তো সব মিলিয়ে লক্ষ লক্ষ টাকার যে একটা ঘোটালা, সেই ঘোটালার প্রকৃত তথ্য সহকারে আমরা এখানে উপস্থিত হয়েছি এর একটা সুরাহা করার জন্য, এবং আগামী দিনে এই ধরনের কোনো
বেকারদের সাথে যেন প্রতারণার শিকার না হন বেকাররা, সেই দাবি নিয়ে আমরা মূলত ওনার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি এবং আলোচনা সদর্থক ভূমিকায় আলোচনা হয়েছে। খুব শান্তিপূর্ণভাবে আগামী দিনে উনি দেখবেন কি করা যায়। এর মধ্যে আগামীকালকে এই কোম্পানির নামে এফআইআর করতে যাচ্ছেন। মজদুর সংঘ ভাইদেরকেও আমরা অভিনন্দন জানাতেছি, যাতে আমাদের এই কাজটা সঠিকভাবে কইরা দেয়। কেন আমরা অনেক বছর 5 বছর আমাদের টাকা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে, আমরা এটা কিছুই জানি না। যেমন দেখা গেল আমাদের 20 দিনে 22 দিন 20 দিন আমরা কাজ করি, আবার 8 দিন আমরা কোথায় যাবো, এইটাও আমাদের কিছু করে নাই ব্যাংকের দ্বারা, এই যে কোম্পানিরা যে তারা বরাদ দিয়েছে। আমরা সেই ভাইদের সাংবাদিক ভাইদের আমরা অনুরোধ করছি এই কাজটা যেন দ্রুততার সঙ্গে সবাইকে যাতে এই কাজটা আমাদের সঠিকভাবে করে দেওয়া আমরা সমাজের ভাই থেকে অনুরোধ। কতজন রয়েছেন আপনারা? আমরা প্রায় 300-র কাছাকাছি লোক আছি। কোন কোন ব্যাংক? স্টেট ব্যাংক শুধু আমাদের এটাই SBI স্টেট ব্যাংকের ব্যাপারে আমি হাউসকিপিং স্টাফ আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্যের ব্যাংকিং সেক্টরে SBI একটা ভালো ভূমিকা নিয়ে থাকে পরিষেবার ক্ষেত্রে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় আমরা আজকে এখানে উপস্থিত মূলত যে SBI সেক্টরে, শুধু ব্যাংকিং সেক্টরের মধ্যে SBI সেক্টর ব্যাংকের আন্ডারে সারা রাজ্যের মধ্যে 250-এর উপরে কর্মচারী আছেন, যারা আউটসোর্সিং নামক এক HRD নামক এক সংস্থার আন্ডারে। তো সেই HRD সংস্থা রাজ্যের এই বেকারদের চাকরিতে নিয়োগ করে তাদেরকে সময় মতো EPF কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকা এবং তাদের পক্ষ থেকে যে কন্ট্রিবিউশন সেটা জমা হচ্ছে না গত 5 বছর ধরে। এর ফলস্বরূপ লক্ষ লক্ষ টাকা এখানে শুধু ব্যাংকিং সেক্টরে। এছাড়া আমাদের কাছে খবরে আসছে যে NIT-তেও তাদের 100-র মতো স্টাফ আছেন। তো সব মিলিয়ে লক্ষ লক্ষ টাকার যে একটা ঘোটালা, সেই ঘোটালার প্রকৃত তথ্য সহকারে আমরা এখানে উপস্থিত হয়েছি এর একটা সুরাহা করার জন্য, এবং আগামী দিনে এই ধরনের কোনো বেকারদের সাথে যেন প্রতারণার শিকার না হন বেকাররা, সেই দাবি নিয়ে আমরা মূলত ওনার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি এবং আলোচনা সদর্থক ভূমিকায় আলোচনা হয়েছে। খুব শান্তিপূর্ণভাবে আগামী দিনে উনি দেখবেন কি করা যায়। এর মধ্যে আগামীকালকে এই কোম্পানির নামে এফআইআর করতে যাচ্ছেন। মজদুর সংঘ ভাইদেরকেও আমরা অভিনন্দন জানাতেছি, যাতে আমাদের এই কাজটা সঠিকভাবে কইরা দেয়। কেন আমরা অনেক বছর 5 বছর আমাদের টাকা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে, আমরা এটা কিছুই জানি না। যেমন দেখা গেল আমাদের 20 দিনে 22 দিন 20 দিন আমরা কাজ করি, আবার 8 দিন আমরা কোথায় যাবো, এইটাও আমাদের কিছু করে নাই ব্যাংকের দ্বারা, এই যে কোম্পানিরা যে তারা বরাদ দিয়েছে। আমরা সেই ভাইদের সাংবাদিক ভাইদের আমরা অনুরোধ করছি এই কাজটা যেন দ্রুততার সঙ্গে সবাইকে যাতে এই কাজটা আমাদের সঠিকভাবে করে দেওয়া আমরা সমাজের ভাই থেকে অনুরোধ। কতজন রয়েছেন আপনারা? আমরা প্রায় 300-র কাছাকাছি লোক আছি। কোন কোন ব্যাংক? স্টেট ব্যাংক শুধু আমাদের এটাই SBI স্টেট ব্যাংকের ব্যাপারে আমি হাউসকিপিং স্টাফ আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্যের ব্যাংকিং সেক্টরে SBI একটা ভালো ভূমিকা নিয়ে থাকে পরিষেবার ক্ষেত্রে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় আমরা আজকে এখানে উপস্থিত মূলত যে SBI সেক্টরে, শুধু ব্যাংকিং সেক্টরের মধ্যে SBI সেক্টর ব্যাংকের আন্ডারে সারা রাজ্যের মধ্যে 250-এর উপরে কর্মচারী আছেন, যারা আউটসোর্সিং নামক এক HRD নামক এক সংস্থার আন্ডারে। তো সেই HRD সংস্থা রাজ্যের এই বেকারদের চাকরিতে নিয়োগ করে তাদেরকে সময় মতো EPF কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকা এবং তাদের পক্ষ থেকে যে কন্ট্রিবিউশন সেটা জমা হচ্ছে না গত 5 বছর ধরে। এর ফলস্বরূপ লক্ষ লক্ষ টাকা এখানে শুধু ব্যাংকিং সেক্টরে। এছাড়া আমাদের কাছে খবরে আসছে যে NIT-তেও তাদের 100-র মতো স্টাফ আছেন। তো সব মিলিয়ে লক্ষ লক্ষ টাকার যে একটা ঘোটালা, সেই ঘোটালার প্রকৃত তথ্য সহকারে আমরা এখানে উপস্থিত হয়েছি এর একটা সুরাহা করার জন্য, এবং আগামী দিনে এই ধরনের কোনো বেকারদের সাথে যেন প্রতারণার শিকার না হন বেকাররা, সেই দাবি নিয়ে আমরা মূলত ওনার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি এবং আলোচনা সদর্থক ভূমিকায় আলোচনা হয়েছে। খুব শান্তিপূর্ণভাবে আগামী দিনে উনি দেখবেন কি করা যায়। এর মধ্যে আগামীকালকে এই কোম্পানির নামে এফআইআর করতে যাচ্ছেন।
মজদুর সংঘ ভাইদেরকেও আমরা অভিনন্দন জানাতেছি যাতে আমাদের এই কাজটা সঠিকভাবে কইরা দেয়। কেন আমরা অনেক বছর 5 বছর আমাদের টাকা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে, আমরা এটা কিছুই জানি না। যেমন দেখা গেল আমাদের 20 দিনে 22 দিন 20 দিন আমরা কাজ করি, আবার 8 দিন আমরা কোথায় খাবো, এইটাও আমাদের কিছু করে নাই ব্যাংকের দ্বারা, এই যে কোম্পানিরা যে তারা বরাদ দিয়েছে। আমরা সেই ভাইদের সাংবাদিক ভাইদের আমরা অনুরোধ করছি এই কাজটার জন্য দ্রুততার সঙ্গে সবাইকে যাতে এই কাজটা আমাদের সঠিকভাবে করে দেওয়া আমরা সাংবাদিক ভাই থেকে অনুরোধ। কতজন রয়েছেন আপনারা? আমরা প্রায় 300-র কাছাকাছি লোক আছি। কোন কোন ব্যাংক? স্টেট ব্যাংক শুধু আমাদের এদের SBI স্টেট ব্যাংকের ব্যাপারে আমি হাউসকিপিং এর স্টাফ আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্যের ব্যাংকিং সেক্টরে SBI একটা ভালো ভূমিকা নিয়ে থাকে পরিষেবার ক্ষেত্রে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় আমরা আজকে এখানে উপস্থিত মূলত যে SBI সেক্টরে, শুধু ব্যাংকিং সেক্টরের মধ্যে SBI সেক্টর ব্যাংকের আন্ডারে সারা রাজ্যের মধ্যে 250-এর উপরে কর্মচারী আছেন যারা আউটসোর্সিং নামক এক HRD নামক এক সংস্থার আন্ডারে। তো সেই HRD সংস্থা রাজ্যের এই বেকারদের চাকরিতে নিয়োগ করে তাদেরকে সময় মতো EPF কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকা এবং তাদের পক্ষ থেকে যে কন্ট্রিবিউশন সেটা জমা হচ্ছে না গত 5 বছর ধরে। এর ফলস্বরূপ লক্ষ লক্ষ টাকা এখানে শুধু ব্যাংকিং সেক্টরে, এছাড়া আমাদের কাছে খবরে আসছে যে NIT-তেও তাদের 100-র মতো স্টাফ আছেন। তো সব মিলিয়ে লক্ষ লক্ষ টাকার যে একটা ঘোটালা, সেই ঘোটালার প্রকৃত তথ্য সহকারে আমরা এখানে উপস্থিত হয়েছি এর একটা সুরাহা করার জন্য, এবং আগামী দিনে এই ধরনের কোনো বেকারদের সাথে যেন প্রতারণার শিকার না হন বেকাররা, সেই দাবি নিয়ে আমরা মূলত ওনার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি এবং আলোচনা সদর্থক ভূমিকায় আলোচনা হয়েছে। খুব শান্তিপূর্ণভাবে আগামী দিনে উনি দেখবেন কি করা যায়। এর মধ্যে আগামীকালকে এই কোম্পানির নামে FIR করতে যাচ্ছেন। মজদুর সংঘ ভাইদেরকেও আমরা অভিনন্দন জানাতেছি যাতে আমাদের এই কাজটা সঠিকভাবে কইরা দেয়। কেন আমরা অনেক বছর 5 বছর আমাদের টাকা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে, আমরা এটা কিছুই জানি না। যেমন দেখা গেল আমাদের 20 দিনে 22 দিন 20 দিন আমরা কাজ করি, আবার 8 দিন আমরা কোথায় খাবো, এইটাও আমাদের কিছু করে নাই ব্যাংকের দ্বারা, এই যে কোম্পানিরা যে তারা বরাদ দিয়েছে। আমরা সেই ভাইদের সাংবাদিক ভাইদের আমরা অনুরোধ করছি এই কাজটার জন্য দ্রুততার সঙ্গে সবাইকে যাতে এই কাজটা আমাদের সঠিকভাবে করে দেওয়া আমরা সাংবাদিক ভাই থেকে অনুরোধ। কতজন রয়েছেন আপনারা? আমরা প্রায় 300-র কাছাকাছি লোক আছি। কোন কোন ব্যাংক? স্টেট ব্যাংক শুধু আমাদের এদের SBI স্টেট ব্যাংকের ব্যাপারে আমি হাউসকিপিং এর স্টাফ আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্যের ব্যাংকিং সেক্টরে SBI একটা ভালো ভূমিকা নিয়ে থাকে পরিষেবার ক্ষেত্রে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় আমরা আজকে এখানে উপস্থিত মূলত যে SBI সেক্টরে, শুধু ব্যাংকিং সেক্টরের মধ্যে SBI সেক্টর ব্যাংকের আন্ডারে সারা রাজ্যের মধ্যে 250-এর উপরে কর্মচারী আছেন যারা আউটসোর্সিং নামক এক HRD নামক এক সংস্থার আন্ডারে। তো সেই HRD সংস্থা রাজ্যের এই বেকারদের চাকরিতে নিয়োগ করে তাদেরকে সময় মতো EPF কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকা এবং তাদের পক্ষ থেকে যে কন্ট্রিবিউশন সেটা জমা হচ্ছে না গত 5 বছর ধরে। এর ফলস্বরূপ লক্ষ লক্ষ টাকা এখানে শুধু ব্যাংকিং সেক্টরে, এছাড়া আমাদের কাছে খবরে আসছে যে NIT-তেও তাদের 100-র মতো স্টাফ আছেন। তো সব মিলিয়ে লক্ষ লক্ষ টাকার যে একটা ঘোটালা, সেই ঘোটালার প্রকৃত তথ্য সহকারে আমরা এখানে উপস্থিত হয়েছি এর একটা সুরাহা করার জন্য, এবং আগামী দিনে এই ধরনের কোনো বেকারদের সাথে যেন প্রতারণার শিকার না হন বেকাররা, সেই দাবি নিয়ে আমরা মূলত ওনার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি এবং আলোচনা সদর্থক ভূমিকায় আলোচনা হয়ে খুব শান্তিপূর্ণভাবে আগামী দিনে উনি দেখবেন কি করা যায়। মধ্যে আগামীকে এই কোম্পানির নামে FIR করতে যাচ্ছেন। মজদুর সংঘ ভাইদেরকেও আমরা অভিনন্দন জানাতেছি যাতে আমাদের এই কাজটা সঠিকভাবে কইরা দেয়। কেন আমরা অনেক বছর 5 বছর আমাদের টাকা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে, আমরা এটা কিছুই জানি না। যেমন দেখা গেল আমাদের 20 দিনে 22 দিন 20 দিন আমরা কাজ করি, আবার 8 দিন আমরা কোথায় খাবো, এটা নিয়ে থাকে পরিষেবার ক্ষেত্রে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় আমরা আজকে এখানে উপস্থিত মূলত যে
যে এসবিআই সেক্টরে, শুধু ব্যাংকিং সেক্টরের মধ্যে এসবিআই সেক্টর ব্যাংকের আন্ডারে সারা রাজ্যের মধ্যে 250-এর উপরে কর্মচারী আছেন, যারা আউটসোর্সিং নামক এক এইচআরডি নামক এক সংস্থার আন্ডারে। তো সেই এইচআরডি সংস্থা রাজ্যের এই বেকারদের চাকরিতে নিয়োগ করে তাদেরকে সময় মতো ইপিএফ কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকা এবং তাদের পক্ষ থেকে যে কন্ট্রিবিউশন সেটা জমা হচ্ছে না গত 5 বছর ধরে। এর ফলস্বরূপ লক্ষ লক্ষ টাকা এখানে শুধু ব্যাংকিং সেক্টরে। এছাড়া আমাদের কাছে খবরে আসছে যে এনআইটিতেও তাদের 100-র মতো স্টাফ আছেন। তো সব মিলিয়ে লক্ষ লক্ষ টাকার যে একটা ঘোটালা, সেই ঘোটালার প্রকৃত তথ্য সহকারে আমরা এখানে উপস্থিত হয়েছি এর একটা সুরাহা করার জন্য, এবং আগামী দিনে এই ধরনের কোনো বেকারদের সাথে যেন প্রতারণার শিকার না হন বেকাররা, সেই দাবি নিয়ে আমরা মূলত ওনার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। এবং আলোচনা সদর্থক ভূমিকায় আলোচনা হয়েছে খুব শান্তিপূর্ণভাবে। আগামী দিনে উনি দেখবেন কি করা যায়। এর মধ্যে আগামীকালকে এই কোম্পানির নামে এফআইআর করতে যাচ্ছেন। মজদুর সংঘ ভাইদেরকেও আমরা অভিনন্দন জানাতেছি, যাতে আমাদের এই কাজটা সঠিকভাবে কইরা দেয়। কেন আমরা অনেক বছর 5 বছর আমাদের টাকা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে, আমরা এটা কিছুই জানি না। যেমন দেখা গেল আমাদের 20 দিনের 22 দিন আমরা কাজ করি, আবার আন্দোলন করতে পারবেন, এটা আরএসএস এর লক্ষ্য। তাই আরএসএস এর পরিকল্পনা অনুযায়ী বাকি আছে। তার কি হবে, এসকেএম এর কি হবে, আমাদের এমএসপি স্থগিত রেখেছিলাম, আমরা তুলে দিই, আমরা আন্দোলন স্থগিত রাখলাম, ওটা বাতিল করার দাবি আছে। তারপরে আমরা বলেছি পেনশন দিতে হবে কৃষক, আস্তে আস্তে 100 টাকা বললে হয়তো অনেকের অসুবিধা হবে। যেমন ক্ষেত মজুরির ব্যাপারে আমার মতভেদ রাখতে পারবো না, তাহলে এই মত আন্দোলন হবে। আমি যদি যুক্ত আন্দোলনে আমার মতভেদ রাখি, তাহলে কিন্তু এই আন্দোলন আমরা আন্দোলনকে প্রসারিত করলাম। এই আন্দোলন এগুলো সর্বভারতীয়, এই ভূমি অধিকার আন্দোলনের বিরুদ্ধে সর্বভারতীয় আন্দোলন শুরু হলো, আর এই দুটো দাবিতে আবার সর্বভারতীয় আন্দোলন শুরু হলো। ছোট বড় যেখানে যেমন পারি সেইভাবেই হয়েছে, সব জায়গায় একই রকম না হলো, কিন্তু চরিত্র ছিল সারা ভারত। তারপরে এই আন্দোলন চললো এবং এর মধ্য দিয়ে আমাদের সংগঠন শক্তিশালী হতে লাগলো, আন্দোলন শক্তিশালী হতে লাগলো, এবং আমরা গোটা ভারতবর্ষে পদযাত্রা করলাম, পার্লামেন্ট মার্চ করলাম। আমরা এই এআইকেসিসির নেতৃত্বে পার্লামেন্ট অভিযান হলো, এবং কিষাণ পার্লামেন্ট ডাকলাম, কিষাণ পার্লামেন্ট। সেখানে আমরা দুটো আইন আমরা খসড়া নিজেরা তৈরি করলাম। এআইকেসিসির পক্ষ থেকে দুটো আইন আমরা প্রাইভেট তৈরি করলাম, একটা হচ্ছে কৃষকের ফসলের নতুন দাম, আর একটা হচ্ছে ঋণ মুকুব। সেই আন্দোলন করতে পারবেন, এটা আরএসএস এর লক্ষ্য। তাই আরএসএস এর পরিকল্পনা অনুযায়ী বাকি আছে। তার কি হবে, এসকেএম এর কি হবে, আমাদের এমএসপি স্থগিত রেখেছিলাম, আমরা তুলে দিই, আমরা আন্দোলন স্থগিত রাখলাম, ওটা বাতিল করার দাবি আছে। তারপরে আমরা বলেছি পেনশন দিতে হবে কৃষক, আস্তে আস্তে 100 টাকা বললে হয়তো অনেকের অসুবিধা হবে। যেমন ক্ষেত মজুরির ব্যাপারে আমার মতভেদ রাখতে পারবো না, তাহলে এই মত আন্দোলন হবে। আমি যদি যুক্ত আন্দোলনে আমার মতভেদ রাখি, তাহলে কিন্তু এই আন্দোলন আমরা আন্দোলনকে প্রসারিত করলাম। এই আন্দোলন এগুলো সর্বভারতীয়, এই ভূমি অধিকার আন্দোলনের বিরুদ্ধে সর্বভারতীয় আন্দোলন শুরু হলো, আর এই দুটো দাবিতে আবার সর্বভারতীয় আন্দোলন শুরু হলো। ছোট বড় যেখানে যেমন পারি সেইভাবেই হয়েছে, সব জায়গায় একই রকম না হলো, কিন্তু চরিত্র ছিল সারা ভারত। তারপরে এই আন্দোলন চললো এবং এর মধ্য দিয়ে আমাদের সংগঠন শক্তিশালী হতে লাগলো, আন্দোলন শক্তিশালী হতে লাগলো, এবং আমরা গোটা ভারতবর্ষে পদযাত্রা করলাম, পার্লামেন্ট মার্চ করলাম। আমরা এই এআইকেসিসির নেতৃত্বে পার্লামেন্ট অভিযান হলো, এবং কিষাণ পার্লামেন্ট ডাকলাম, কিষাণ পার্লামেন্ট। সেখানে আমরা দুটো আইন আমরা খসড়া নিজেরা তৈরি করলাম। এআইকেসিসির পক্ষ থেকে দুটো আইন আমরা প্রাইভেট তৈরি করলাম, একটা হচ্ছে কৃষকের ফসলের নতুন দাম, আর একটা হচ্ছে ঋণ মুকুব। সেই দুটো আইন আমরা
মানে পণ্ডিত লোক, উকিল, ব্যারিস্টার, রাজনৈতিক নেতা সকলের সঙ্গে পরামর্শ করে আমার সেই আইনটা তৈরি করলাম, করে সেই দুটো আইন পার্লামেন্টে, লোকসভা, রাজ্যসভায় প্রাইভেট মেম্বার বিল, ব্যক্তিগত বিল হিসাবে পেশ করা। এবং আমরা রাষ্ট্রপতি থেকে শুরু করে সবাইকে বললাম, আমরা এই আইন আমাদের অভিজ্ঞতায় তৈরি করেছি। এই দুটো আইন কৃষক নিজে তৈরি করেছে, তার ভালো মন্দ ভেবে এই দুটো আইন আপনারা পার্লামেন্টে পাস করিয়ে দিন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, বিজেপি সরকার সেই আইনকে পাস করতে দিল না, আইন ল্যাপস হয়ে গেল। স্বাভাবিকভাবে কৃষকরা বুঝলো যে এই সরকার কৃষকের দুশ্মন, কৃষকের পক্ষে কোনো ভালো কাজ করবে না। তখন এই আন্দোলনকে আমরা চালিয়ে যাচ্ছিলাম। ইতিমধ্যে একটা বিপদ এসে গেল দুনিয়ায়, হচ্ছে এই রোগ, কোভিড এসে গেল। মনে আছে আপনাদের? কোভিড এসে গেল, মানুষ মরছে, লাখে লাখে মানুষ মরে যাচ্ছে, কেউ বেরোতে পারবে না। আমাদের সরকার বলতো বাড়ির বাইরে কেউ বেরোবে না, আমরা সব বাড়িতে বন্দী হয়ে গেল। যখন বাড়ির ভেতরে আমরা বন্দী, বেরোতে পারছি না, কথা বলতে পারছি না, প্রতিবাদ করতে পারছি না, গণতান্ত্রিক অধিকার করবো, ওই সময় একদিন 5ই জুন মনে হয় 2019 রাতের বেলা, রাতের অন্ধকারে 3টে কালা কানুন অর্ডিন্যান্স ছিল, মনে আছে আপনার? 3টে কালা কানুনের বিরুদ্ধে আসলে এসকেএম তারই বিরুদ্ধে গড়ে উঠেছিল এসকেএমটা। তো 3টে কালা কানুন ঘোষণা করল। তখন আমরা এআইকেসিসি বললাম, এই 3টে কালা কানুনের বিরুদ্ধে আমাদের সারা ভারতে আন্দোলন বাড়াতে হবে, আমরা কখনোই এই 3টে কালা কানুন পাস করতে দেব না। এই 3টে কালা কানুন পাস হলে ভারতবর্ষে কৃষক আর থাকবে না, কৃষি থাকবে না, বড় বড় পুঁজিপতিরা সমস্ত জমি কেড়ে নেবে, কৃষকরা নিজের জমিতে কৃতদাস হয়ে যাবে এবং রেশন ব্যবস্থা উঠে যাবে, সংগ্রহ থাকবে না। এবং এই অবস্থায় খাদ্য সুরক্ষা বিপন্ন হবে এবং জমি চরিত্র বদলে যাবে, অর্থাৎ কৃষক ভিত্তিক কৃষিটা কর্পোরেট ভিত্তিক কৃষিতে পরিণত হবে। এখন কৃষকরা কৃষি চালায়, এরপরে আদানি আম্বানিরা মালিক হয়ে যাবে জমি, তারা কৃষক হয়ে যাবে এবং তাদের জমিতে কৃষকরা ক্ষেত মজুর হয়ে যাবে, তার কোনো অধিকার থাকবে না যদি ওই 3টে আইন কার্যকরী হয়। আমরা সেই আইন 3টে, আমরা সেই আইন তো জ্বালাবার সিদ্ধান্ত হলো পুরো দেশে। এরকম আন্দোলন ভারতবর্ষে কৃষক আন্দোলনে কখনো হয়, সেই জন্যই এই আন্দোলনের চরিত্র পরিবর্তন হয়েছে। সেই জন্য আজকে আমাদের বুঝতে হবে যে আমাদের শত্রু এত শক্তিশালী, আমরা একলা কিছু করতে পারবো, এটা বুঝতে হবে। আমরা বুঝেছি বলি একসঙ্গে এসেছি, না বুঝলে তো আসতাম না, আমি একলাই করে দেবো। কেউ 30 মার খান নেই যে যত বড়ই শক্তিশালী হোক সংগঠন, এই দুশ্মনের বিরুদ্ধে একলা কেউ কিছু করতে পারবে না। ছোট হোক বড় হোক, সবাইকে এগিয়ে রাখতে হবে এবং সবাইকে সমান মর্যাদা দিতে হবে, না সবাই থাকবে না, কারণ যদি অপমান হয় থাকবে না। ছোট বড়, আমরা কখনোই কোনো সংগঠনকে এইরকম অপমান হয়নি যে বড় আছে আমরা আর ছোট আছে তাকে মর্যাদা দেওয়া হয়নি। ছোট বড় প্রত্যেকের তার নিজস্ব জায়গা আছে, অভিমান আছে, ভূমিকা আছে, যার প্রত্যেকের ভূমিকাকে স্বীকার করতে হবে। এই রাম সেতু বানার সময় কাঠবেড়ালিরও ভূমিকা ছিল, দুটো বাড়ি গায়ে করে নিয়ে গিয়ে ফেলছিল। সেই রকম ছোট বড় মাঝারি সমস্ত সংগঠনকে এক জায়গায় আনা, বিভিন্ন মতের সংগঠন এবং ধনী সংগঠন যদি কৃষকরা, তারা এই আন্দোলনে একটা বড় ভূমিকা পরবর্তীকালে নিল। ওরা না এলে পাঞ্জাব হরিয়ানায় এত বড় আন্দোলন হতো। কারণ কি, যে 5 লাখ কৃষক আত্মহত্যা করেছে তার 80% হচ্ছে কিন্তু ধনী কৃষক, বুঝতে হবে। আক্রমণটা নবোদারবাদী নীতি চালু করার পর আক্রমণটা ছোট কৃষক মাঝারি কৃষকের উপর সীমিত রইল না, ক্ষেত মজুরের উপর সীমিত রইল না, আক্রমণটা প্রসারিত হলো উঁচুর দিকে, বেশি উৎপাদনকে যারা করে, বেশি চাষ করে, তাদের উপর আক্রমণটা ছড়িয়ে গেল। সেই জন্যই বড় কৃষকরাই বেশি হচ্ছে গিয়ে ফসলের দামের না পেয়ে তাদের লোকসান হতে লাগলো, আর দেনা তাদেরই বেশি, ঠিক যার ফলে তারা আত্মহত্যা করতে লাগলো। কারণ এই অবস্থায় দাঁড়িয়ে কৃষকদের আন্দোলনে বিভিন্ন স্তরের কৃষকরা এই আন্দোলনে একসাথে এসেছে, একই আন্দোলনের ঝান্ডায় আমরা এসেছি, প্রত্যেকের আলাদা ঝান্ডা যে যার আছে, কিন্তু আমরা সব সবার একসঙ্গে বসেছি এবং আমরা বসে সেখানে ঠিক হয়েছে এবার থেকে
যে কল দেওয়া হবে যুক্ত, এর আগে আমরা কল দিতাম ওরা সমর্থন করতো, ওরা কল দিলে আমার সমর্থন করতো। এখন ঠিক হয়েছে, এখন এই নরেন্দ্র মোদী কৃষকের দুশ্মন, শ্রমিকের দুশ্মন। শ্রমিক আর কৃষক এই দুটো শ্রেণী মূল শ্রেণী, এরা উৎপাদন করে। শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এরা উৎপাদন করে। কৃষক, ক্ষেত মজুর খাদ্য উৎপাদন করে, শ্রমিকরা দ্রব্য উৎপাদন করে। এই উৎপাদন করে বাকি শ্রেণী যারা, তারা হচ্ছে উপভোক্তা। বাকি উপভোক্তা, তার মূল শ্রেণী শ্রমিক কৃষক যদি উৎপাদন না করে, তার খাদ্য আর দ্রব্য যদি না থাকে, তার কেউ 3 দিনের শ্রম মনে পড়ে যাবে রাস্তায়। তার জীবন মেহনতি মানুষের শ্রম দিয়ে যে উৎপাদন হয়, তাই আমাদের জীবন। আর আজ আক্রমণ হচ্ছে এই উৎপাদক শ্রেণীর উপর, ক্ষেত মজুর, শ্রমিক এবং কৃষকের। আমরা অনেক লড়াই করে মনমোহন সিং সরকারের সময় 100 দিনের কাজের আইন বানিয়েছিল, অন্তত পুরো না হলেও কিছু তো কাজ পাবে তো, সেই জন্য। কিন্তু মোদী এসে কি করলো, যে 100 দিনের মানদেগাকে খতম করে দিচ্ছে, যেখানে মারা যাচ্ছে না, বদনাম করেও হচ্ছে না, আক্রমণ করেও হচ্ছে না, কোনোভাবেই যখন দেখছে কৃষক আন্দোলনকে পেছনে হাঁটানো যাচ্ছে না, আমরা বললাম আমরা দাবি না মেলা পর্যন্ত আমরা এই আন্দোলন করতে গিয়ে আমাদের 750 জন সাথী মরে গেছে। অত কষ্টের মধ্যে ভাবতে পারেন, অত ঠান্ডা, অত গরম, অত অসুবিধে আন্দোলন, 750 জন এক আন্দোলনে। কোন শহীদ আন্দোলনে কি ভারতবর্ষে এত মানুষ শহীদ হয়েছে? এত সংগঠন যেমন পৃথিবীতে কোনোদিন একসঙ্গে হয়নি, ভারতবর্ষও হয়নি। এত লম্বা দীর্ঘ কোন আন্দোলন এক জায়গায় যা কোনোদিন ভারতবর্ষে হয়নি। এত মানুষ কখনো শহীদ হয়নি একসঙ্গে আন্দোলন করতে গিয়ে। এবং সেখানে হচ্ছে আমাদের এই সংযুক্ত কিষাণ মোর্চা একটা সিম্বল হয়ে উঠল। আমাদের দেশের সবচেয়ে সমর্থন এলো শ্রমিকদের কাছ থেকে। এর আগে শ্রমিকরা কখনো এইভাবে সমর্থন করেন। আমরা 26 তারিখে বলেছিলাম দিল্লি চলো, আর 26 তারিখে 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ডাক দিয়েছিল ভারত। একই দিনে শ্রমিক এবং কৃষক আন্দোলনের ডাক দেওয়া, এটাও ভারতবর্ষের নতুন ঘটনা। 3টে কালা কানুন পাশ করে যেমন কৃষকদের সর্বনাশ করার জন্য মোদী চেষ্টা করেছিল, তেমনি একই সঙ্গে পার্লামেন্টে 4টে লেবার কোড পাশ করে শ্রমিকদের সব অধিকার, যা 75 বছর ধরে যা পেয়েছিল সব অধিকার তারা কেড়ে নিল। 3টে কৃষি আইন আর 4টে লেবার কোড। শ্রমিকরা লেবার কোডের বিরুদ্ধে নামলো। শ্রমিকদের 12 ঘন্টা হয়ে গেল, কাজের ঘন্টা 8 ঘন্টা থেকে 12 ঘন্টা, পার্মানেন্ট হবে না, বদলি ওয়ার্কার, টেম্পোরারি, মাইনের কোনো ঠিক ঠিকানা থাকবে না, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে না, মানে অসংখ্য রকমের জুলুম শ্রমিকদের উপর নামিয়ে আনলো নরেন্দ্র মোদী। তো কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী যে আক্রমণ, শ্রমিকরাও এই আন্দোলনে নামলো এবং পাশাপাশি শ্রমিকরা আমাদের কৃষকদের সমর্থন করলো। আমাদের যেমন 500 সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, তেমনি ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন 10টা ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয়, তাদের একটা মোর্চা আছে সিটিইউ, সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন। তারা ভারতবর্ষের সমস্ত ট্রেড ইউনিয়ন গুলোর একটা মোর্চা। সিটিইউ আমাদের সমর্থন করবে এবং শ্রমিকদের তারা ডাক দিল আমাদের আন্দোলনে অংশগ্রহণ করতে। ট্রেড ইউনিয়ন আমাদের 3টে কালা আন্দোলন বাতিল করার সমর্থন করলো, আমরা ওদের 4টে লেবার কোড বাতিলের আন্দোলনকে সমর্থন করলাম। আস্তে আস্তে শ্রমিক কৃষকের ঐক্য একটা জায়গায় পৌঁছাতে লাগলো। তার ফলে আমরা দেখলাম যে আমরা যখন রাস্তা রোকো করছি, শ্রমিকরা রাস্তা রোকে অংশগ্রহণ করছে। রেল রোকো করছি, ওরা ডাক দিচ্ছি, শ্রমিকরা রেল রোকো হয়ে যাচ্ছে। আমরা ভারতবর্ষের ডাক আমরা দিয়েছি 3বার, 3টেও ভারতবন্দী, কিন্তু কারখানার শ্রমিক তো বন্ধ করেছে। কৃষক দিয়ে তো বন্ধ করেনি, কৃষকরা কারখানা, শ্রমিকরা বন্ধ করে। তো এইভাবে শ্রমিক কৃষকের পারস্পরিক একতার মধ্য দিয়ে আমরা এসকেএম যা ডাক বেরিয়েছে, যত ডাক আপনারাও কিছু কিছু ডাক পালন করেছেন, হয়তো সব পারেননি, কিন্তু গোটা ভারতবর্ষে আমরা প্রতিদিন কিছু না কিছু ডাক দিয়েছি এসকেএম, এবং এসকেএম হয়ে উঠলো ভারতবর্ষের গণ আন্দোলনের একটা প্রতীক হয়ে উঠলো। যা ডাক দেয় এসকেএম সবাই তাই পালন করে, ছাত্র, যুব, মহিলা, মধ্যবিত্ত, কর্মচারী সবাই। তো এইভাবে আমাদের ওই আন্দোলন চললো। শেষে 384 দিন আমরা ওখানে আন্দোলন চালাম। গোটা পৃথিবীতে আমাদের সমর্থন পেল, পৃথিবীর দেশ বিদেশ থেকে আমাদের সমর্থন, 100টা দেশ থেকে কৃষকরা আমাদের সমর্থন করে। পৃথিবীর একজন শ্রেষ্ঠ বুদ্ধিজীবী নোয়াম চমস্কি তিনি বললেন
তিনি বললেন ভারতবর্ষের কৃষক আন্দোলন পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনের সামনে আলোক ভর্তি। তা বুঝতে পারছেন এই আন্দোলন কি প্রভাব সৃষ্টি করেছিল গোটা দেশে, গোটা দুনিয়ায়, এবং তার মধ্য দিয়ে এসকেএম এর আন্দোলন আমরা চালাচ্ছি, এখনো আমরা চালাচ্ছি। আমরা দেখলাম তখন যখন নরেন্দ্র মোদী দেখলো গোটা দুনিয়ায় বদনাম হচ্ছে, কোনোভাবেই আমাদের খতম করতে পারছে না, তখন যেমন হঠাৎ রাতের অন্ধকারে এনেছিল, হঠাৎ 19শে নভেম্বর, হঠাৎ 2021 সালের 19শে নভেম্বর রাতের বেলা বলতো আমি আন্দোলন আইন তুলে নিচ্ছি। তো তুলে দিতে বাধ্য হলে, তুলে নিচ্ছি তো না, যে 56 ইঞ্চি ছাতি তাকে ইঁদুরের ছাতিতে বদলে দিয়েছে সরকার, এবং তাকে তার নাকটাকে ঘষে দিয়েছে টেনে মাটিতে, তাই বাধ্য করেছে তার থুতু চাপতে, যে দেখো এই আইনে কত মারাত্মক ক্ষতিকর। তার মধ্য দিয়ে গোটা দেশে এই আন্দোলন গড়ে উঠল। যখন আমরা বলবো, প্রথমে বললে বেরোতে পারবে না বাড়ি থেকে, আমরা বললাম আমরা বেরোবো, আমরা এমনি তো মরে যাবো, তোমার আন্দোলন করতে গিয়ে রোগ হয়ে মরে যাও, কি আছে তোমার রোগ, তোমার থাক, আমরা কৃষকরা মানব। আমরা প্রথম বললাম একসঙ্গে করা যাবে না, ঠিক আছে 1 লাখ কৃষক তুমি প্ল্যাকার্ড লিখে এই আইন মানি না বলে বাড়ির সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকো। তারপর আস্তে আস্তে তোমার বউ ছেলে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে থাকো। তারপরে তুমি আস্তে আস্তে লোকের মধ্যে একটা প্রশ্ন উঠবে, তখন তোমার এলাকার কৃষক সবার সামনে 10-15 জন দাঁড়িয়ে। এইভাবে আস্তে আস্তে আমরা রাস্তায় নাম আসবো, আমরা রাস্তায় নামবো এই 3টে কালাকানুন প্রত্যাহার করার দাবি। এবং তখন আমরা দেখলাম, আমরা এআইকেসিসি এই আন্দোলনটা করছিলাম, অনেক কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি, তখন আমরা দেখলাম আরো অনেক সংগঠন যারা আমাদের সঙ্গে নেই তারাও এই আন্দোলনে নেমে গেছে। পাঞ্জাবে, হরিয়ানায়, উত্তরপ্রদেশে, তারা আগে কখনো এইসব আন্দোলনে ছিল না, তারাও এই 3টে কালাকানুন বাতিল করো করে রাস্তায়। তখন আমরা এআইকেসিসি ঠিক করলাম, যেহেতু আমাদের দাবি একই রকম, আমরা যে দাবি করছি ওরাও তাই দাবি করছে, আলাদা না, আর শত্রু আমাদের নরেন্দ্র মোদী, একই শত্রুর বিরুদ্ধে যখন একই দাবিতে লড়াই, আলাদা করার চেয়ে যদি এক জায়গায় করা যায় তাহলে আন্দোলন আরো অনেক বড়। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এআইকেসিসি থেকে দিল্লিতে 27শে অক্টোবর 2020 সালে একটা কৃষক সম্মেলন ডাকবো। সেখানে আমাদের কৃষক সংগঠন 250 সংগঠন যারা এআইকেসিসি, তারা ছাড়া আরো প্রায় 250 কৃষক সংগঠন, মোট 500 কৃষক সংগঠন একসঙ্গে জমা। এবং সেখানে আমরা বললাম যে ভাই আমরাও তো করছি লড়াই, তোমরাও করছি, দাবি যখন একই আলাদা কেন, একসঙ্গে করুন। তখন ওরা বললো হ্যাঁ আমরা একসঙ্গে করতে রাজি আছি, এই দাবি এই দুটো আমাদেরও দাবি, আমরা একসঙ্গে আছি, তবে তোমাদের নামটা আছে, আমরা তোমাদের নামে কি করে দেবো। ঠিক আছে ভাই, আমার নাম নিয়ে আমাদের কোনো নেই, আমরা নাম পরিবর্তন করতে রাজি আছি। তখন নাম হলো সংযুক্ত কিষাণ মোর্চা। তার 3rd মোর্চা করে, প্রথম মোর্চায় 50 জনের সংগঠন ছিল 50টা, দ্বিতীয় মোর্চায় প্রায় 250 সংগঠন ছিল, আর তৃতীয় যে মোর্চাটা গড়ে উঠলো প্রায় 500 সংগঠন। এই পৃথিবীর ইতিহাসে কোথাও, ভারত তো দূরের কথা, 500 সংগঠন, নানা মত, নানা ঝান্ডা, লাল ঝান্ডা, সবুজ ঝান্ডা, হলুদ ঝান্ডা, কালো ঝান্ডা, নানা রকম ঝান্ডা একটা প্রদর্শনী। এত মত, এত আলাদা, মাঝারি কৃষক, গরিব কৃষক, ধনী কৃষক, সব এক ঝান্ডার তলে। অর্থাৎ এইটা হচ্ছে নতুন ইস্যু ভিত্তিক। ইস্যু কি হলো, যে আমরা এই দুটো ইস্যু নিয়ে আন্দোলন করছি, বাকি আমাদের যে যার নাম আছে, পরিচয় আছে, থাকবে, কেউ আমার নাম তুলে দিচ্ছি না। কিন্তু সংযুক্ত কিষাণ মোর্চায় যখন আসবো তখন পুরো 3টে কালাকানুন বাতিল করো, কৃষককে মিনিমাম সাপোর্ট প্রাইস দাও, স্বামীনাথন অনুযায়ী 1.5 গুণ ফসলের দাম দাও, এবং এককালীন আমাদের ঋণ মুক্ত করো। তার এই দাবিতে আমরা একমত হয়েছি, এবং এই হচ্ছে ভূমি অধিকার মানে এই সংযুক্ত কিষাণ মোর্চার জন্মের ইতিহাস। তারপর সংযুক্ত কিষাণ মোর্চা আমরা ডাক দিলাম দিল্লি চলো। আমরা বলেছিলাম পার্লামেন্টে আমরা ডেপুটেশন, আমরা প্রথম বললাম আমরা এই সংযুক্ত মোর্চার পক্ষ থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে আমরা ডেপুটেশন, সরকার ঘোষণা করো তোমাদের দিল্লিতে ঢুকতে দেওয়া হবে, বাবার দিল্লি, আমাদের সব বিদেশ থেকে এসেছি। আমরা বললাম আমরা দিল্লি যাবো, তোমার শক্তি আছে তোমার রোগ। তখন আমরা ডাক দিলাম 26শে নভেম্বর দিল্লি চলো, 2020 সালের 26শে নভেম্বর দিল্লি চলো। এবং দিল্লি চলার সময় আমরা বললাম আমরা যাবো দিল্লিতে, সরকার যদি না যেতে দেয় আমরা তবুও যাবো, কিন্তু আমরা অহিংস থাকবো,
আমরা অহিংস থাকলে আমরা জিতবো, আর হিংসা হলেই ওরা জিতবে। মারামারি হলেই ওরা পাল্টা মারবে, শক্তি আছে মিলিটারি দিয়ে, পুলিশ দিয়ে ভেঙে দেবে। আমরা কোনো অবস্থাতেই অহিংস থাকবো সবসময়, কিন্তু জনসমাবেশের মধ্য দিয়ে তাকে লাগে লোক যদি বসে থাকে ও কত মারবে। তারপর পাঞ্জাব হরিয়ানা কৃষক যেহেতু রয়েছে, আর তাদেরই ছেলে মেয়েরা সব মিলিটারিতে কাজ করে, মিলিটারিতে বিদ্রোহ হবে যদি ওরা কৃষকদের হত্যা করে। সুতরাং আমরা সেই ভরসায় বললাম আমরা আন্দোলন চালাবো, এবং আমরা বললাম দিল্লি চলো। তার লাঠি চলেছে, গুলি চলেছে, তারপরে টিয়ার গ্যাস দেওয়া হয়েছে, কত রকমের আক্রমণ হয়েছে, কিন্তু আমরা বললাম আমরা এগোবো। তারপরে শেষ বেলায় কি করলো, ওরা ন্যাশনাল হাইওয়ে 3 ফুট করে কেটে দিল, ন্যাশনাল হাইওয়েকে 3 ফুট গর্ত করে দিল, যাতে আমাদের ট্রাক্টর গাড়িগুলো কৃষকের দিল্লির দিকে আসতে না পারে। কিন্তু কৃষককে ওরা চেনে, কৃষকরা নিজেরা মাটি খেড়ে ফিরে রাস্তা ভরাট করে তারা আবার এগোতে শুরু করলো। শেষ পর্যন্ত দিল্লির চারিদিকে 5টা রাষ্ট্রীয় ন্যাশনাল হাইওয়ে, 5টা রাষ্ট্র ধরে আমরা আসছিলাম, উত্তরপ্রদেশের দিক থেকে, বিহারের, রাজস্থানের দিক থেকে, পাঞ্জাব, হরিয়ানা, চারিদিক থেকে কৃষকরা আসছিল। তখন ওরা কি করলো, দিল্লির যে 5টা রাজ্য যেখানে দিল্লিতে ঢুকছে সেই রাস্তার মুখে ওরা কংক্রিটের প্রাচীর তুলে দিল। এই পৃথিবীর ইতিহাসে সব হয়নি। দেওয়াল তুলে দিল কংক্রিটের, খালি বেড়া দেওয়াল, একদম সিমেন্টের 10 মানে 4 ফুট 5 ফুট চওড়া পুরো কংক্রিটের দেওয়াল তুলে দিল। আমার বলে ঠিক আছে, ওই জায়গায় আমরা বসে যাবো, যে দেখবেন আমার যাবো না, বসবো। সেই হলো সেখানে বসে যাওয়া। 5 জায়গায় আমরা বসে যাই। একটা হচ্ছে সিঙ্গি বর্ডার পাঞ্জাবের দিক থেকে, টিগরি বর্ডার পাঞ্জাব হরিয়ানার দিক থেকে, গাজীপুর বর্ডার উত্তরপ্রদেশ বিহার এদিক থেকে, আর হচ্ছে শাহজাহানপুর বর্ডার রাজস্থানের দিক থেকে, আর একটা বলওয়াল বর্ডার সেটা হচ্ছে মধ্যপ্রদেশের। এই 5টা রাষ্ট্রীয় রাস্তার মধ্যে আমরা এগিয়ে এলাম, এবং যেখানে রুকলো আমরা সেখানে বসে গেলাম। তারপরে তো ইতিহাস আপনার ভারতবর্ষ, পৃথিবীর ইতিহাসে এত মানুষ এতদিন ধরে বসে থাকে। প্রথমে কয়েকদিন নাটক করলো আলোচনার নাম করে, সেটা আলোচনায় যেত আমি 11টা মিটিং, আসলে করার নাই, তো লোক দেখা, দাবি মানতে রাজি নাই, খালি বলছে আইন কিন্তু তোমরা সংশোধন করে দাও, আমরা সংশোধন মেনে নাও। আমরা সংশোধন কোথায় করবো? A to Z তো কৃষক বিরোধী, কোনটা সংশোধন করবো, যা থাকে সেটাই কৃষক। আমরা বলছি বাতিল করতে হবে, বাতিল করা ছাড়া আমরা অপশন, মানে যেখানে গঙ্গাতে যদি বিষ হয়, তাহলে গঙ্গায় পুরোটাই গঙ্গা বিষাক্ত হয়ে যায়। তা তোমার আইনের উদ্দেশ্য যখন কৃষক বিরোধী, উদ্দেশ্য যখন লেখা কৃষক বিরোধী, উদ্দেশ্য যখন কোটিপতিদের জমি দেওয়ার লক্ষ্য, তখন এটা আইনের কোন শব্দ পরিবর্তন করে এর কোনো লাভ হবে। আমার সম্পূর্ণ বাতিল করতে চাই। এই আন্দোলন হলো, যখন আমাদের 11টা মিটিং হলো, ব্যর্থ হয়ে গেল, তখন আমরা আন্দোলন চালিয়ে গেলাম। তখন ওরা বললো যে না, আমরা আমাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করবো। এত বদনাম করেছে আমাদের, ভাবতে পারবেন না। আমার বন্ধুরা খালিস্তানি, তারপর বললাম পাকিস্তানি, তারপর বন্ধুরা চীনের দালাল, এবং দালাল খবরের কাগজগুলো মন্দিরের এই মিথ্যে কথাগুলো রোজ ঘাটতে থাকবে, রেডিও টেলিভিশন। আমাদের আন্দোলনকে কত নোংরা ভাবে মানুষের চোখের সামনে তুলে ধরা যায়। কিন্তু কৃষকরা শান্তিপূর্ণভাবে বসেছিল। তোমরা যতই মিথ্যে প্রচার করো, মানুষ অভিজ্ঞতায় দেখবে আমরা ঠিক না তোমরা ঠিক। তারপরে যখন কিছুতেই যখন আমাদের বদনাম করে পাচ্ছে না, কি করলো, 26শে জানুয়ারি আপনারা জানেন, সেখানে হচ্ছে গিয়ে লালকেল্লায় পতাকা তোলা এই সমস্ত হয়। সেখানে কি করলো, সেখানে কিছু দালাল কৃষককে দিয়ে কিছু ট্রাক্টর এনে সেখানে চলে গেল, গিয়ে পতাকা তোলার পাশে একটা আলাদা পতাকা তুলে দিল, আর বললো কৃষকরা হচ্ছে দেশদ্রোহী, 26শে জানুয়ারি মানে না। লালকেল্লায় পাল্টা পতাকা তুলেছে, তেরঙ্গা তুলে দিয়ে। কিন্তু পরে দেখা গেল যে ছেলেটা পতাকা তুলছিল, তার ছবি যখন এলো, দেখা গেল সে তার সঙ্গে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হাজার হাজার ফটো আছে, ওদের নিজের সাজানো লোক দিয়ে আমাদের বদনাম করার চেষ্টা করলো। 2 দিন প্রচার হয়েছিল, 3য় দিনের দিন থেকে যখন আমরা দেখালাম, তখন গোটা দুনিয়া দেখলো যে এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, কৃষক আন্দোলনকে বদনাম করার জন্য। তখন আর ওরা পিছু করতে পারত। তারপরে আক্রমণ হয়েছে,
নানানভাবে আমাদের জল দেওয়া কেটে দেওয়া, আমাদের ইলেকট্রিসিটি না দেওয়া, তারপর অত মানুষ আছে হাজার হাজার, সেটা নোংরা হয়, তার পরিচ্ছন্নতার ব্যাপার, সে সমস্ত বন্ধ করে। তা আমরা বললাম তোমার যেভাবেই তুমি আক্রমণ করো না কেন, কৃষকরা বললো আমরা সমস্ত কষ্ট সহ্য করবো। ভাবতে পারে 0 ডিগ্রি, যেখানে ঘরে থাকা যায় না, এত ঠান্ডা, সেখানে আমরা বসেছিলাম ওই রাস্তায়। 42-45 ডিগ্রি, এয়ার কন্ডিশনে থাকা যায় না দিল্লি, আমরা রাস্তায় বসেছিলাম। তারপর 22 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, আমরা বলি কোন রকম প্রাকৃতিক দুর্যোগ পর্যন্ত আমার সহ্য করেছে কৃষকরা। কৃষক একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল মহিলা, অর্ধেক মহিলারা যে বীরাঙ্গনা, তারা যেভাবে এগিয়ে এসে ঘর ছেড়ে এখানে কিছুটা বললে হয়তো অনেকের অসুবিধা হবে, যেমন ক্ষেত মজুরির ব্যাপারে আমার মতভেদ ব্যক্ত করবো না, তাহলে এই মত আন্দোলন হবে। আমি যদি যুক্ত আন্দোলনে আমার মতভেদ রাখি, তাহলে কিন্তু এই আন্দোলন আমরা আন্দোলনকে প্রসারিত করলাম। এই আন্দোলন এগুলো সর্বভারতীয়, এই ভূমি অধিকার আন্দোলনের বিরুদ্ধে সর্বভারতীয় আন্দোলন শুরু হলো, আর এই দুটো দাবিতে আবার সর্বভারতীয় আন্দোলন শুরু হলো। ছোট বড় যেখানে যেমন পারি সেইভাবেই হচ্ছে, সব জায়গায় একই রকম না হলো, কিন্তু চরিত্র ছিল সারা ভারত। তারপরে এই আন্দোলন চললো এবং এর মধ্য দিয়ে আমাদের সংগঠন শক্তিশালী হতে লাগলো, আন্দোলন শক্তিশালী হতে লাগলো, এবং আমরা গোটা ভারতবর্ষে পদযাত্রা করলাম, পার্লামেন্ট মার্চ করলাম আমরা এই এআইকেসিসির নেতৃত্বে, পার্লামেন্ট অভিযান হলো, এবং কৃষক পার্লামেন্ট ডাকলাম, কিষাণ পার্লামেন্ট। সেখানে আমরা দুটো আইন আমরা খসড়া নিজেরা তৈরি করলাম। এআইকেসিসির পক্ষ থেকে দুটো আইন আমরা প্রাইভেট তৈরি করলাম, একটা হচ্ছে কৃষকের ফসলের নতুন দাম, আর একটা হচ্ছে ঋণ মুকুব। সেই দুটো আইন আমরা মানে পণ্ডিত লোক, উকিল, ব্যারিস্টার, রাজনৈতিক নেতা সকলের সঙ্গে পরামর্শ করে আমরা সেই আইনটা তৈরি করলাম, করে সেই দুটো আইন পার্লামেন্টে, লোকসভা, রাজ্যসভায় প্রাইভেট মেম্বার বিল, ব্যক্তিগত বিল হিসাবে পেশ করা। এবং আমরা রাষ্ট্রপতি থেকে শুরু করে সবাইকে বললাম আমরা এই আইন আমাদের অভিজ্ঞতায় তৈরি করেছি, এই দুটো আইন কৃষক নিজে তৈরি করেছে, তার ভালো মন্দ ভেবে এই দুটো আইন আপনারা পার্লামেন্টে পাস করিয়ে দিন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, বিজেপি সরকার সেই আইনকে পাস করতে দিল না, আইন ল্যাপস হয়ে গেল। স্বাভাবিকভাবে কৃষকরা বুঝলো যে এই সরকার কৃষকের দুশ্মন, কৃষকের পক্ষে কোনো ভালো কাজ করবে না। তখন এই আন্দোলনকে আমরা চালিয়ে যাচ্ছিলাম। ইতিমধ্যে একটা বিপদ এসে গেল দুনিয়ায়, হচ্ছে এই রোগ, কোভিড এসে গেল। মনে আছে আপনাদের? কোভিড এসে গেল, মানুষ মরছে, লাখে লাখে মানুষ মরে যাচ্ছে, কেউ বেরোতে পারবে না। আমাদের সরকার বলতো বাড়ির বাইরে কেউ বেরোবে না, আমরা সব বাড়িতে বন্দী হয়ে গেল। যখন বাড়ির ভেতরে আমরা বন্দী, বেরোতে পারছি না, কথা বলতে পারছি না, প্রতিবাদ করতে পারছি না, গণতান্ত্রিক অধিকার করবো, ওই সময় একদিন 5ই জুন মনে হয় 2019 রাতের বেলা, রাতের অন্ধকারে 3টে কালা কানুন অর্ডিন্যান্স ছিল, মনে আছে আপনার? 3টে কালা কানুনের বিরুদ্ধে আসলে এসকেএম তারই বিরুদ্ধে গড়ে উঠেছিল এসকেএমটা। তো 3টে কালা কানুন ঘোষণা করল। তখন আমরা এআইকেসিসি বললাম এই 3টে কালা কানুনের বিরুদ্ধে আমাদের সারা ভারতে আন্দোলন বাড়াতে হবে, আমরা কখনোই এই 3টে কালা কানুন পাস করতে দেব না। এই 3টে কালা কানুন পাস হলে ভারতবর্ষে কৃষক আর থাকবে না, কৃষি থাকবে না, বড় বড় পুঁজিপতিরা সমস্ত জমি কেড়ে দেবে, কৃষকরা নিজের জমিতে কৃতদাস হয়ে যাবে, এবং রেশন ব্যবস্থা উঠে যাবে, সংগ্রহ থাকবে না। এবং এই অবস্থায় খাদ্য সুরক্ষা বিপন্ন হবে এবং জমি চরিত্র বদলে যাবে, অর্থাৎ কৃষক ভিত্তিক কৃষিটা কর্পোরেট ভিত্তিক কৃষিতে পরিণত হবে। এখন কৃষকরা কৃষির চালায়, এরপরে আদানি আম্বানিরা মালিক হয়ে যাবে জমি, তারা কৃষক হয়ে যাবে এবং তাদের জমিতে কৃষকরা ক্ষেত মজুর হয়ে যাবে, তার কোনো অধিকার থাকবে না যদি ওই 3টে আইন কার্যকরী হয়। আমরা সেই আইন 3টে, আমরা সেই আইন তো জ্বালাবার সিদ্ধান্ত হলো পুরো দেশে। এরকম আন্দোলন ভারতবর্ষের কৃষক আন্দোলনে কখনো হয়, সেই জন্যই এই আন্দোলনের চরিত্র পরিবর্তন হয়েছে। সেই জন্য আজকে আমাদের বুঝতে হবে যে আমাদের শত্রু এত শক্তিশালী, আমরা একলা কিছু করতে পারবো, এটা বুঝতে হবে। আমরা বুঝেছি বলে একসঙ্গে এসেছি।
না বললে তো আসতাম না, যে আমি একলাই করে দেবো। কেউ 30 মার্ক খান নেই, যে যত বড়ই শক্তিশালী হোক সংগঠন, এই দুশ্মনের বিরুদ্ধে একলা কেউ কিছু করতে পারবে না। ছোট হোক বড় হোক সবাইকে এগিয়ে রাখতে হবে এবং সবাইকে সমান মর্যাদা দিতে হবে, না সবাই থাকবে না, কারণ যদি অপমান হয় থাকবে না। ছোট বড়, আমরা কখনোই কোনো সংগঠনকে এইরকম অপমান হয়নি যে বড় আছে আমরা আর ছোট আছে তাকে মর্যাদা দেওয়া হয়নি। ছোট বড় প্রত্যেকের তার নিজস্ব জায়গা আছে, অভিমান আছে, ভূমিকা আছে, যার প্রত্যেকের ভূমিকাকে স্বীকার করতে হবে। এই রাম সেতু বানার সময় কাঠবেড়ালিরও ভূমিকা ছিল, দুটো বাড়ি গায়ে করে নিয়ে গিয়ে ফেলছিল। সেই রকম ছোট বড় মাঝারি সমস্ত সংগঠনকে এক জায়গায় আনা, বিভিন্ন মতের সংগঠন এবং ধনী সংগঠন যদি কৃষকরা, তারা এই আন্দোলনে একটা বড় ভূমিকা পরবর্তীকালে নিল। ওরা না এলে পাঞ্জাব হরিয়ানায় এত বড় আন্দোলন হতো। কারণ কি, যে 5 লাখ কৃষক আত্মহত্যা করেছে তার 80% হচ্ছে কিন্তু ধনী কৃষক। বুঝতে হবে, আক্রমণটা নবোদারবাদী নীতি চালু করার পর আক্রমণটা ছোট কৃষক মাঝারি কৃষকের উপর সীমিত রইল না, ক্ষেত মজুরের উপর সীমিত রইল না। আক্রমণটা প্রসারিত হলো উঁচুর দিকে, বেশি উৎপাদনকে যারা করে, বেশি চাষ করে, তাদের উপর আক্রমণটা ছড়িয়ে গেল। সেই জন্যই বড় কৃষকরাই বেশি হচ্ছে গিয়ে ফসলের দামের না পেয়ে তাদের লোকসান হতে লাগলো, আর দেনা তাদেরই বেশি, সেই যার ফলে তারা আত্মহত্যা করতে লাগলো। কারণ এই অবস্থায় দাঁড়িয়ে কৃষকদের আন্দোলনে বিভিন্ন স্তরের কৃষকরা এই আন্দোলনে একসাথে এসেছে, একই আন্দোলনের ঝান্ডায় আমরা এসেছি। প্রত্যেকের আলাদা ঝান্ডা যে যার আছে, কিন্তু আমরা সব সংগঠন একসঙ্গে একই ঝান্ডার তলায় আমরা আনতে পেরেছি। এবং তার শুধু না, সমস্ত কৃষক সংগঠন না, সমস্ত শ্রমিক সংগঠনও এই আন্দোলনে যুক্ত হচ্ছে। এটা ভারতবর্ষের ইতিহাসে শ্রমিক কৃষক ঐক্যের এত বড় উদাহরণ কখনো হয়নি। এটাই এসকেএম এর আন্দোলন সৃষ্টি করতে পেরেছে আমরা। এখন এসকেএম এর আন্দোলনের সঙ্গে সিটিও যুক্ত হয়ে, আগে সমর্থন করছিল ট্রেড ইউনিয়ন, এখন তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এখন গত 3-4 মাস ধরে আমরা আমাদের 500 সংগঠনের প্রতিনিধি আর ট্রেড ইউনিয়নের সমস্ত প্রতিনিধিরা আমরা একসঙ্গে বসেছি, 500বার একসঙ্গে বসেছি এবং আমরা বসে সেখানে ঠিক হয়েছে এবার থেকে যে কল দেওয়া হবে যুক্ত। এর আগে আমরা কল দিতাম, ওরা সমর্থন করতো, ওরা কল দিলে আমার সমর্থন করতো। এখন ঠিক হয়েছে, এখন এই নরেন্দ্র মোদী কৃষকের দুশ্মন, শ্রমিকের দুশ্মন। শ্রমিক আর কৃষক এই দুটো শ্রেণী মূল শ্রেণী, এরা উৎপাদন করে। শ্রমিক কৃষক ক্ষেত মজুর এরা উৎপাদন করে। কৃষক ক্ষেত মজুর খাদ্য উৎপাদন করে, শ্রমিকরা দ্রব্য উৎপাদন করে। এই উৎপাদন করে বাকি শ্রেণী যারা, তারা হচ্ছে উপভোক্তা। বাকি তো উপভোক্তা, তার মূল শ্রেণী শ্রমিক কৃষক যদি উৎপাদন না করে, তার খাদ্য আর দ্রব্য যদি না থাকে, তার কেউ 3 দিনের শ্রম মরে পড়ে যাবে রাস্তায়। তাই জীবন মেহনতি মানুষের শ্রম দিয়ে যে উৎপাদন হয়, তাই আমাদের জীবন। আর আজ আক্রমণ হচ্ছে এই উৎপাদক শ্রেণীর উপর, ক্ষেত মজুর, শ্রমিক এবং কৃষকের। আমরা অনেক লড়াই করে মনমোহন সিং সরকারের সময় 100 দিনের কাজের আইন বানিয়েছিল, অন্তত পুরো না হলেও কিছু তো কাজ পাবে তো, সেই জন্য। কিন্তু মোদী এসে কি করলো, যে 100 দিনের মানদেগাকে খতম করে দিচ্ছে। যেখানে যাচ্ছে না, বদনাম করেও হচ্ছে না, আক্রমণ করেও হচ্ছে না, কোনোভাবেই যখন দেখছি কৃষক আন্দোলনকে পেছনে হাঁটানো যাচ্ছে না, আমরা বললাম আমরা দাবি না মেলা পর্যন্ত আমরা এই আন্দোলন করতে গিয়ে আমাদের 750 জন সাথী মরে গেছে। অত দুঃখ কষ্টের মধ্যে ভাবতে পারেন, অত ঠান্ডা, অত গরম, অত অসুবিধে আন্দোলন, 750 জন এক আন্দোলনে। কোন শহীদ আন্দোলনে কি ভারতবর্ষে এত মানুষ শহীদ হয়েছে? এত সংগঠন যেমন পৃথিবীতে কোনদিন একসঙ্গে হয়নি, ভারতবর্ষেও হয়নি। এত লম্বা দীর্ঘ কোন আন্দোলন এক জায়গায় যা কোনদিন ভারতবর্ষে হয়নি। এত মানুষ কখনো শহীদ হয়নি একসঙ্গে আন্দোলন করতে গিয়ে। এবং সেখানে হচ্ছে আমাদের এই সংযুক্ত কিষাণ মোর্চা একটা সিম্বল হয়ে উঠল। আমাদের দেশের সবচেয়ে সমর্থন এলো শ্রমিকদের কাছ থেকে। এর আগে শ্রমিকরা কখনো এইভাবে সমর্থন করেনি। আমরা 26 তারিখে বলেছিলাম দিল্লি চলো, আর 26 তারিখে 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ডাক দিয়েছিল ভারত।
একই দিনে শ্রমিক এবং কৃষক আন্দোলনের ডাক দেওয়া, এটাও ভারতবর্ষের নতুন ঘটনা। তিনটে কালা কানুন পাশ করে যেমন কৃষকদের সর্বনাশ করার জন্য মোদী চেষ্টা করেছিল, তেমনি একই সঙ্গে পার্লামেন্টে 4টে লেবার কোড পাশ করে শ্রমিকদের সব অধিকার যা 75 বছর ধরে যা পেয়েছিল সব অধিকার তারা কেড়ে নিল। 3টে কৃষি আইন আর 4টে লেবার কোড। শ্রমিকরা লেবার কোডের বিরুদ্ধে নামলো। শ্রমিকদের 12 ঘন্টা হয়ে গেল, কাজের ঘন্টা 8 ঘন্টা থেকে 12 ঘন্টা, পার্মানেন্ট হবে না, বদলি ওয়ার্কার, টেম্পোরারি, মাইনের কোনো ঠিক ঠিকানা থাকবে না, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে না, মানে অসংখ্য রকমের জুলুম শ্রমিকদের উপর নামিয়ে আনলো নরেন্দ্র মোদী। তো কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী যে আক্রমণ, শ্রমিকরাও এই আন্দোলনে নামলো এবং পাশাপাশি শ্রমিকরা আমাদের কৃষকদের সমর্থন করলো। আমাদের যেমন 500 সংগঠন, সংযুক্ত কিষাণ মোর্চা, আমাদের ডাক আমরা দিয়েছি 3 বার, 3টেও ভারতবন্দী, কিন্তু কারখানার শ্রমিক তো বন্ধ করে, কৃষক দিয়ে তো বন্ধ করেনি, কৃষকরা কারখানা, শ্রমিকরা বন্ধ করে। তো এইভাবে শ্রমিক কৃষকের পারস্পরিক একতার মধ্য দিয়ে আমরা এসকেএম এর যা ডাক বেরিয়েছে, যত আপনারাও কিছু কিছু ডাক পালন করেছেন, হয়তো সব পারেননি, কিন্তু গোটা ভারতবর্ষে আমরা প্রতিদিন কিছু না কিছু ডাক দিয়েছি এসকেএম, এবং এসকেএম হয়ে উঠলো ভারতবর্ষের গণ আন্দোলনের একটা প্রতীক হয়ে উঠলো। যা ডাক দেয় এসকেএম সবাই তাই পালন করে, ছাত্র, যুব, মহিলা, মধ্যবিত্ত, কর্মচারী সবাই। তো এইভাবে আমাদের ওই আন্দোলন চললো। শেষে প্রায় 384 দিন আমরা ওখানে আন্দোলন চালাম। গোটা পৃথিবীতে আমাদের সমর্থন পেল, পৃথিবীর দেশ বিদেশ থেকে আমাদের সমর্থন, 100টা দেশ থেকে কৃষকরা আমাদের সমর্থন করে। পৃথিবীর একজন শ্রেষ্ঠ বুদ্ধিজীবী নোয়াম চমস্কি তিনি বললেন ভারতবর্ষের কৃষক আন্দোলন পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনের সামনে আলোক করতে। তা বুঝতে পারছেন এই আন্দোলন কি প্রভাব সৃষ্টি করেছিল গোটা দেশে, গোটা দুনিয়ায়, এবং তার মধ্য দিয়ে এসকেএম এর আন্দোলন আমরা চালাচ্ছি, এখনো আমরা চালাচ্ছি। আমরা দেখলাম যখন নরেন্দ্র মোদী দেখলো গোটা দুনিয়ায় বদনাম হচ্ছে, কোনোভাবেই আমাদের খতম করতে পারছে না, তখন যেমন হঠাৎ রাতের অন্ধকারে এনেছিল, হঠাৎ 19শে নভেম্বর, হঠাৎ 2021 সালের 19শে নভেম্বর রাতের বেলা বললো আমি আন্দোলন আইন তুলে নিচ্ছি। তো তুলে নিতে বাধ্য করে, তুলে নিচ্ছি তো না, যে 56 ইঞ্চি ছাতি তাকে ইঁদুরের ছাতিতে বদলে দিয়েছে কৃষকরা, এবং তাকে তার নাকটাকে ঘষে দিয়েছে টেনে মাটিতে, তাই বাধ্য করেছে তার থুতু চাপতে। নরেন্দ্র মোদী বুঝে গেল কৃষক কি বস্তু দ্বারা বুঝেছে, এবং কৃষকের কাছে এত বড় পরাজয় মেনে নিয়ে তখন থেকে তার আরো হিংসা বেড়ে গেল। কৃষকের কাছে আমি এত বড় হার হলো, কৃষকের সমস্ত রকমের সর্বনাশ করার দিক সে তারা করে যাচ্ছে। তখন থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। তখন নরেন্দ্র মোদী বললো যে ভাই আমরা আন্দোলন, কৃষকরা বললো আমরা 750 মরেছি, আমরা আরো মরে যাবো, কিন্তু আমরা দাবি না মেনে আমরা উঠবো না। আমার 46,000 মিথ্যে মামলা, আমার সকলের বিরুদ্ধে 10টা 20টা মামলা ভারতবর্ষে দিলাম, যে দেখো এই আইনে কত মারাত্মক ক্ষতিকর। তার মধ্য দিয়ে গোটা দেশে এই আন্দোলন গড়ে উঠল। যখন আমরা বললাম, প্রথমে বললে বেরোতে পারবে না বাড়ি থেকে, আমরা বললাম আমরা বেরোবো, আমরা এমনি তো মরে যাবো, তোমার আন্দোলন করতে গিয়ে রোগ হয়ে মরে যাবো, কি আছে তোমার রোগ, তোমার থাক, আমরা কৃষকরা মানব। আমরা প্রথম বললাম একসঙ্গে করা যাবে না, ঠিক আছে 1 লাখ কৃষক তুমি প্ল্যাকার্ড লিখে এই আইন মানি না বলে বাড়ির সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকো। তারপর আস্তে আস্তে তোমার বউ ছেলে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে থাকো। তারপরে তুমি আস্তে আস্তে লোকের মধ্যে একটা প্রশ্ন উঠবে, তখন তোমার এলাকার কৃষক সবার সামনে 10-15 জন দাঁড়িয়ে। এইভাবে আস্তে আস্তে আমরা রাস্তায় নামবো, আমরা রাস্তায় নামবো এই 3টে কালা কানুন প্রত্যাহার করার দাবি। এবং তখন আমরা দেখলাম, আমরা এআইকেসিসি এই আন্দোলনটা করছিলাম, অনেক কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি, তখন আমরা দেখলাম আরো অনেক সংগঠন যারা আমাদের সঙ্গে নেই তারাও এই আন্দোলনে নেমে গেছে। পাঞ্জাবে, হরিয়ানায়, উত্তরপ্রদেশে, তারা আগে কখনো এইসব আন্দোলনে ছিল না, তারাও এই 3টে কালা কানুন বাতিল করার বলে রাস্তায়। তখন আমরা এআইকেসিসি ঠিক করলাম, যেহেতু আমাদের দাবি একই রকম, আমরা যে দাবি করছি ওরাও তাই দাবি করছে, আলাদা না, আর শত্রু আমাদের নরেন্দ্র মোদী, একই শত্রুর বিরুদ্ধে যখন একই দাবিতে লড়াই, আলাদা করার চেয়ে যদি এক জায়গায় করা যায়
তাহলে আন্দোলন আরো অনেক বড় হবে। এই দৃষ্টিভঙ্গি থেকে আমার এআইকেসিসি থেকে দিল্লিতে 27 অক্টোবর 2020 সালে একটা কৃষক সম্মেলন ডাকা। সেখানে আমাদের কৃষক সংগঠন 250 সংগঠন যারা এআইকেসিসি তারা ছাড়া আরো প্রায় 250 কৃষক সংগঠন, মোট 500 কৃষক সংগঠন একসঙ্গে জমা হয়। এবং সেখানে আমরা বললাম যে ভাই আমরাও তো করছি লড়াই, তোমরাও করছি, দাবি যখন একই আলাদা কেন, একসঙ্গে করুন। তখন ওরা বললো হ্যাঁ আমরা একসঙ্গে করতে রাজি আছি, এই দাবি এই দুটো আমাদেরও দাবি, আমরা একসঙ্গে আছি, তবে তোমাদের নামটা আছে, আমরা তোমাদের নামে কি করে দেবো? ঠিক আছে ভাই, আমার নাম নিয়ে আমাদের কোনো এনে আমরা নাম পরিবর্তন করতে রাজি আছি। তখন নাম হলো সংযুক্ত কিষাণ মোর্চা। তার থার্ড মোর্চা করে, প্রথম মোর্চায় 50 জনের সংগঠন ছিল 50টা, দ্বিতীয় মোর্চায় প্রায় 250 সংগঠন ছিল, আর তৃতীয় যে মোর্চাটা গড়ে উঠলো প্রায় 500 সংগঠন। এই পৃথিবীর ইতিহাসে কোথাও, ভারত তো দূরের কথা, 500 সংগঠন, নানা নানা ঝান্ডা, লাল ঝান্ডা, সবুজ ঝান্ডা, হলুদ ঝান্ডা, কালো ঝান্ডা, নানা রকম ঝান্ডা একটা প্রদর্শনী। এত মত, এত আলাদা, মাঝারি কৃষক, গরিব কৃষক, ধনী কৃষক, সব এক ঝান্ডার তলায়। অর্থাৎ এইটা হচ্ছে নতুন ইস্যু ভিত্তিক। ইস্যু কি হলো যে আমরা এই দুটো ইস্যু নিয়ে আন্দোলন করছি। বাকি আমাদের যে যার নাম আছে, পরিচয় আছে, থাকবে, কেউ আমার নাম তুলে দিচ্ছি না। কিন্তু সংযুক্ত কিষাণ মোর্চায় যখন আসবো তখন পুরো 3টে কালা কানুন বাতিল করো, কৃষককে মিনিমাম সাপোর্ট প্রাইস দাও, স্বামীনাথন অনুযায়ী 1.5 গুণ ফসলের দাম দাও, এবং 1 তারিখ আমাদের লোন মুক্ত করো। তার এই দাবিতে আমরা একমত হয়েছি। এবং এই হচ্ছে ভূমি অধিকার মানে এই সংযুক্ত কিষাণ মোর্চার জন্মের ইতিহাস। তারপর সংযুক্ত কিষাণ মোর্চা আমরা ডাক দিলাম দিল্লি চলো। আমরা বলেছিলাম পার্লামেন্টে আমরা ডেপুটেশন, আমরা প্রথম বললাম আমরা এই সংযুক্ত মোর্চার পক্ষ থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে আমরা ডেপুটেশন, সরকার ঘোষণা করো তোমাদের দিল্লিতে ঢুকতে দেওয়া হবে, বাবার দিল্লি, আমাদের সব বিদেশ থেকে এসেছে। আমরা বললাম আমরা দিল্লি যাবো, তোমার শক্তি আছে তোমার লোক। তখন আমরা ডাক দিলাম 26শে নভেম্বর দিল্লি চলো, 2020 সালের 26শে নভেম্বর দিল্লি চলো। এবং দিল্লি চলার সময় আমরা বললাম আমরা যাবো দিল্লিতে, সরকার যদি না যেতে দেয় আমরা তবুও যাবো, কিন্তু আমরা অহিংস থাকবো। আমরা অহিংস থাকলে আমরা জিতবো, আর হিংসা হলেই ওরা জিতবে, মারামারি হলেই ওরা পাল্টা মারবে, শক্তি আছে মিলিটারি দিয়ে, পুলিশ দিয়ে ভেঙে দেবে। আমরা কোনো অবস্থাতেই অহিংস থাকবো সবসময়, কিন্তু জনসমাবেশের মধ্য দিয়ে লাখে লাখে লোক যদি বসে থাকে ও কত মারবে। তারপর পাঞ্জাব হরিয়ানা কৃষক যেহেতু রয়েছে, আর তাদেরই ছেলে মেয়েরা সব মিলিটারিতে কাজ করে, মিলিটারিতে বিদ্রোহ হবে যদি ওরা কৃষকদের হত্যা করে। সুতরাং আমরা সেই ভরসায় বললাম আমরা আন্দোলন চালাবো, এবং আমরা বললাম দিল্লি চলো। তার লাঠি চলেছে, গুলি চলেছে, তারপরে টিয়ার গ্যাস দেওয়া হয়েছে, কত রকমের আক্রমণ হয়েছে, কিন্তু আমরা বললাম আমরা এগোবো। তারপরে শেষ বেলায় কি করলো ওরা, ন্যাশনাল হাইওয়ে 3 ফুট করে কেটে দিল, ন্যাশনাল হাইওয়েকে 3 ফুট গর্ত করে দিল, যাতে আমাদের ট্রাক্টর গাড়িগুলো কৃষকের দিল্লির দিকে আসতে না পারে। কিন্তু কৃষককে ওরা চেনে, কৃষকরা নিজেরা মাটি খেড়ে ফিরে রাস্তা ভরাট করে তারা আবার এগোতে শুরু করলো। শেষ পর্যন্ত দিল্লির চারিদিকে 5টা রাষ্ট্রীয় ন্যাশনাল হাইওয়ে, 5টা রাস্তা ধরে আমরা আসছিলাম, উত্তরপ্রদেশের দিক থেকে, বিহারের, রাজস্থানের দিক থেকে, পাঞ্জাব, হরিয়ানা, চারিদিক থেকে কৃষকরা আসছিল। তখন ওরা কি করলো, দিল্লির যে 5টা রাজ্য যেখানে দিল্লিতে ঢুকছে সেই রাস্তার মুখে ওরা কংক্রিটের প্রাচীর তুলে দিল। এই পৃথিবীর ইতিহাসে সব হয়নি, দেওয়াল তুলে দিল, কংক্রিটের খালি বেড়া দেওয়াল, একদম সিমেন্টের 10 মানে 4 ফুট 5 ফুট চওড়া পুরো কংক্রিটের দেওয়াল তুলে দিল। আমার বলে ঠিক আছে ওই জায়গায় আমরা বসে যাবো, যে দেবেন আমরা যাবো না, বসবো। সেই হলো সেখানে বসে যাওয়া। 5 জায়গায় আমরা বসে যাই। একটা হচ্ছে সিঙ্গি বর্ডার পাঞ্জাবের দিক থেকে, টিগরি বর্ডার পাঞ্জাব হরিয়ানার দিক থেকে, গাজীপুর বর্ডার উত্তরপ্রদেশ বিহার এদিক থেকে, আর হচ্ছে শাহজাহানপুর বর্ডার রাজস্থানের দিক থেকে, আর একটা বলওয়াল বর্ডার সেটা হচ্ছে মধ্যপ্রদেশের। এই 5টা রাষ্ট্রীয় রাস্তা ধরে আমরা এগিয়ে এলাম, এবং যেখানে রুকলো আমার সেখানে বসে গেলাম। তারপরে তো ইতিহাস আমরা ভারতবর্ষে, পৃথিবীর ইতিহাসে এত মানুষ এতদিন ধরে বসে থাকে। প্রথমে কয়েকদিন নাটক করলো,
আলোচনার নাম করে সেটা আলোচনায় যেতাম আমি। 11টা মিটিং আসলে করার নাই, তো লোক দেখা দাবি মানতে রাজি নাই, খালি বলছে আইন কিন্তু তোমরা সংশোধন করে দাও, আমরা সংশোধন মেনে নাও। আমরা সংশোধন কোথায় করবো? এ টু জেড তো কৃষক বিরোধী, কোনখানে সংশোধন করবো? যা থাকে সেটাই কৃষক। আমরা বলছি বাতিল করতে হবে, বাতিল করা ছাড়া আমরা অবশ্যই মানে যেখানে গঙ্গাতে যদি বিষ হয় তাহলে গঙ্গায় পুরোটাই গঙ্গা বিষাক্ত হয়ে যায়। তা তোমার আইনের উদ্দেশ্য যখন কৃষক বিরোধী, উদ্দেশ্য যখন এটা কৃষক বিরোধী, উদ্দেশ্য যখন কোটিপতিদের জমি দেওয়া করবো, তখন এটা আইনের কোন শব্দ পরিবর্তন করে এর কোনো লাভ হবে। আমার সম্পূর্ণ বাতিল করতে চাই। এই আন্দোলন হলো, যখন আমাদের 11টা মিটিং হলো, ব্যর্থ হয়ে গেল, তখন আন্দোলন চালিয়ে করে পাচ্ছে না। কি করলো? 26শে জানুয়ারি আপনারা জানেন, সেখানে হচ্ছে গিয়ে লালকেল্লায় পতাকা তোলা এই সমস্ত হয়। সেখানে কি করলো? সেখানে কিছু দালাল কৃষককে দিয়ে কয়েক কিছু ট্রাক্টর এনে সেখানে চলে গেল, গিয়ে পতাকা তোলার পাশে একটা আলাদা পতাকা তুলে দিল আর বললো কৃষকরা হচ্ছে দেশদ্রোহী, 26শে জানুয়ারি মানে না। লালকেল্লায় পাল্টা পতাকা তুলেছে, তেরঙ্গা তুলে দিয়ে। কিন্তু পরে দেখা গেল যে ছেলেটা পতাকা দুলছিল, তার ছবি যখন এলো, দেখা গেল সে তার সঙ্গে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাজার হাজার ফটো আছে। বলে নিজেদের সাজানো লোক দিয়ে আমাদের বদনাম করার চেষ্টা করলো। 2 দিন প্রচার হয়েছিল, তৃতীয় দিনের দিন থেকে যখন আমরা দেখালাম, তখন গোটা দুনিয়া দেখলো যে এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, কৃষক আন্দোলনকে বদনাম করার জন্য। তখন আর ওরা পিছু করতে পারত। তারপরে আক্রমণ হয়েছে নানান ভাবে, আমাদের জল দেওয়া কেটে দেওয়া, আমাদের ইলেকট্রিসিটি না দেওয়া, তারপর অত মানুষ আছে হাজার হাজার, সেটা নোংরা হয়, তার পরিচ্ছন্নতার ব্যাপার, সে সমস্ত বন্ধ। আমরা বললাম তোমার যেভাবেই তুমি আক্রমণ করো না কেন, কৃষকরা বললো আমরা সমস্ত কষ্ট সহ্য করবো। ভাবতে পারে 0 ডিগ্রি, যেখানে ঘরে থাকা যায় না, এত ঠান্ডা, সেখানে আমরা বসেছিলাম ওই রাস্তায়। 42-45 ডিগ্রি, এয়ার কন্ডিশনে থাকা যায় না দিল্লি, আমরা রাস্তায় বসেছিলাম। তারপর 22 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, আমরা বলি কোন রকম প্রাকৃতিক দুর্যোগ পর্যন্ত আমরা সহ্য করেছে কৃষক একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল মহিলা, অর্ধেক মহিলারা যে বীরাঙ্গনা, তারা যেভাবে এগিয়ে এসে ঘর ছেড়ে এখানে এসে বসেছে, আন্দোলনের শেষ দিন পর্যন্ত থেকেছে, এটা অসাধারণ একটা মহিলাদের সঙ্গে। মহিলা কৃষক এবং কৃষক মিলিতভাবে এই আন্দোলনকে আমরা সফল করতে পেরেছি। তারপরে যখন লাঠি চলেছে, গুলি চলেছে, তারপরে টিয়ার গ্যাস দেওয়া হয়েছে, কত রকমের আক্রমণ হয়েছে, কিন্তু আমরা বললাম আমরা এগো। তারপরে শেষ বেলায় কি করলো? ওরা ন্যাশনাল হাইওয়ে 3 ফুট করে কেটে দিল, ন্যাশনাল হাইওয়েকে 3 ফুট গর্ত করে দিল, যাতে আমাদের ট্রাক্টর গাড়িগুলো কৃষকের দিল্লির দিকে আসতে না পারে। কিন্তু কৃষককে ওরা চেনে, কৃষকরা নিজেরা মাটি খেড়ে ফিরে রাস্তা ভরাট করে তারা আবার এগোতে শুরু করলো। শেষ পর্যন্ত দিল্লির চারিদিকে 5টা রাষ্ট্রীয় ন্যাশনাল হাইওয়ে, 5টা রাস্তা ধরে আমরা আসছিলাম, উত্তরপ্রদেশের দিক থেকে, বিহারের, রাজস্থানের দিক থেকে, পাঞ্জাব, হরিয়ানা, চারিদিক থেকে কৃষকরা আসছিল। তখন ওরা কি করলো? দিল্লির যে 5টা রাজ্য যেখানে দিল্লিতে ঢুকছে, সেই রাস্তার মুখে ওরা কংক্রিটের প্রাচীর তুলে দিল। এই পৃথিবীর ইতিহাসে সব হয়নি। দেওয়াল তুলে দিল, কংক্রিটের, খালি বেড়া দেওয়া, একদম সিমেন্টের 10 মানে 4 ফুট 5 ফুট চওড়া পুরো কংক্রিটের দেওয়াল তুলে। আমার বলে ঠিক আছে, ওই জায়গায় আমরা বসে যাবো, যে দেখবেন আমরা যাবো না, বসবো। সেই হলো সেখানে বসে যাওয়া। 5 জায়গায় আমরা বসে যাই। একটা হচ্ছে সিঙ্গি বর্ডার পাঞ্জাবের দিক থেকে, টিগরি বর্ডার পাঞ্জাব হরিয়ানার দিক থেকে, গাজীপুর বর্ডার উত্তরপ্রদেশ বিহার এদিক থেকে, আর হচ্ছে শাহজাহানপুর বর্ডার রাজস্থানের দিক থেকে, আর একটা বলওয়াল বর্ডার, সেটা হচ্ছে মধ্যপ্রদেশের। এই 5টা রাষ্ট্রীয় রাস্তার মধ্যে আমরা এগিয়ে এলাম এবং যেখানে রুকলো
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে আছি পূজা, একটি বিশেষ প্রতিবেদন নিয়ে। গতকাল আমাদের কাছে এক মর্মান্তিক সংবিধান সংশোধন দিয়েছিলে তাহলে ডাকতে ডাকতে ভান মারে না সমিতি সবাই সবাই চলিকা আগে খাও তাবো খাও ওরা খাই দিচ্ছে না আগে সবন খাও তাবো সবন খাও ওরা সবন খাই দিচ্ছে না সমিতি সভা খাই চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় না মারে নাই চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় না মারে নাই একাই সবাই চলিকা একাই সবাই চলিকা সংবিধান সংশোধন দিয়েছিলে তাহলে ডাকতে ডাকতে ভান মারে না সমিতি সবাই সমিতি সবাই সংবিধানের অন্তর্ভুক্ত মাথায় কুবই মাথায় ও মাথায় না মারে নাই মাথায় কুবই মাথায় ও মাথায় না মারে সামাজিক পার্টি দুর্ঘটনা আমার নাই সামাজিক পাতা আমার নাই সবার চলিকা
একাই সবাই চলিকা আগে খাও তামাক খাও ওলা খাইলে বিএনপি দিচ্ছে না আগে সবাই খাও তামাক সামন খাও ওলা সামন খাইলে বিএনপি দিচ্ছে না এনকলাব জিন্দাবাদ এনকলাব জিন্দাবাদ তেরো দফা দাবিতে দিলে চলতে হবে চলে 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 চলতে দে তেরো দফা কই দাবি ও দাবি না মানি না তেরো দফা দাবি কই দাবি ও দাবি না মানি না একাই সবাই চলিকা একাই সবাই চলিকা এনকলাব জিন্দাবাদ এনকলাব জিন্দাবাদ ও খাইলা সমিতি সভা খাইছো চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় যাওয়া মারি নাই চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় না মারি নাই একাই সবাই চলিকা একাই সবাই চলিকা এনকলাব জিন্দাবাদ এনকলাব জিন্দাবাদ 125তম সংবিধান সংশোধন চাই এডিশনে তাদের ডাকতে ডাকতে ভান মারি না একাই বিজেপি নারী সমিতি সভা খাইছা একাই বিজেপি নারী সমিতি সভা খাইছা এনকলাব জিন্দাবাদ এনকলাব জিন্দাবাদ সংবিধানের অত্যন্ত অন্তর্ভুক্ত চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় না মারি নাই চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় না মারি সামাজিক পার্টি দুর্গা মারি নাই সামাজিক পাতা মারি নাই একাই সবার চলিকা একাই সবার চলিকা আগে খাও তামাক খাও ওলা খাইলে বিএনপি দিচ্ছে না আগে সামন খাও তামাক সামন খাও ওলা সামন খাইলে বিএনপি দিচ্ছে না এনকলাব জিন্দাবাদ এনকলাব জিন্দাবাদ তেরো দফা দাবিতে দিলে চলতে হবে চলে 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 চলতে দে তেরো দফা কই দাবি ও দাবি না মানি না তেরো দফা দাবি কই দাবি ও দাবি না মানি না একাই সবাই চলিকা একাই সবাই চলিকা এনকলাব জিন্দাবাদ এনকলাব জিন্দাবাদ ও খাইলা সংবিধানের অত্যন্ত একাই সবার চলিকা একাই সবার চলিকা এনকলাব জিন্দাবাদ বেকার অন্য সামগ্রিক ব্যবস্থা চালাই মারি নাই চাকরি শূন্য পদ চাকরি ব্যবস্থা চালাই মারি নাই একাই বিজেপি নারী সমিতি সভা খাইছো এনকলাব জিন্দাবাদ চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় যাওয়া মারি নাই চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় না মারি নাই একাই সবার চলিকা একাই সবার চলিকা এনকলাব জিন্দাবাদ এনকলাব জিন্দাবাদ 125তম সংবিধান সংশোধন চাই এডিশনে তাদের ডাকতে ডাকতে ভান মারি না একাই বিজেপি নারী সমিতি সভা খাইছা একাই বিজেপি নারী সমিতি সভা খাইছা এনকলাব জিন্দাবাদ এনকলাব জিন্দাবাদ সংবিধানের অত্যন্ত অন্তর্ভুক্ত এনকলাব জিন্দাবাদ এনকলাব জিন্দাবাদ এনকলাব জিন্দাবাদ এনকলাব জিন্দাবাদ চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় না মারি নাই চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় না মারি সামাজিক পার্টি দুর্গা মারি নাই সামাজিক পাতা মারি নাই একাই সবার চলিকা একাই সবার চলিকা আগে খাও তামাক খাও ওলা খাইলে বিএনপি দিচ্ছে না আগে সামন খাও তামাক সামন খাও ওলা
চলবে দে তেরোটা বাকুই যাবে হটাবি না মারি না তেরোটা হাল যাবে কুকুই যাবে হটাবি না মারি না একাই তো বাক্যলাইকা একাই তো বাক্যলাইকা এই দিনাপদ ও খাইলা চাকরি শূন্য পদ চাকরি চাকরি মানে নাই একাই সমিতি সভা খাই চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় না মারি নাই চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় না মারি নাই একাই তোমার চলিকা একাই তোমার চলিকা সংবিধান সংশোধন ছিল তাদের ডাকতে ডাকতে ভান মারে না সমিতি সভা খেলাই সমিতি সভা খেলাই সংবিধানের অন্তর্ভুক্ত চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় না মারে নাই চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় না মারে সমাজের পাশে যত করে আমার নাই সমাজের পাশে আমার নাই একাই তোমার চলিকা একাই তোমার চলিকা আগে খাও তাবো খাও ওনা খাই নাই দিয়ে দিচ্ছে না আগে সবল খাও তাবো সবল খাও ওনা সবল খাই নাই দিয়ে দিচ্ছে না চলে 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 চলতে দে তেরোটা বাকুই যাবে হটাবি না মারি না তেরোটা হাল যাবে কুকুই যাবে হটাবি না মারি না একাই তো বাক্যলাইকা একাই তো বাক্যলাইকা এই দিনাপদ ও খাইলা চাকরি শূন্য পদ চাকরি চাকরি মানে নাই একাই সমিতি সভা খাই চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় না মারি নাই চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় না মারি নাই একাই তোমার চলিকা একাই তোমার চলিকা সংবিধান সংশোধন ছিল তাদের ডাকতে ডাকতে ভান মারে না সমিতি সভা খেলাই সমিতি সভা খেলাই সংবিধানের অন্তর্ভুক্ত চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় না মারে নাই চিনি মাথায় কুবই মাথায় ও মাথায় না মারে সমাজের পাশে যত করে আমার নাই সমাজের পাশে আমার নাই একাই তোমার চলিকা একাই তোমার চলিকা আগে খাও তাবো খাও ওনা খাই নাই দিয়ে দিচ্ছে না আগে সবল খাও তাবো সবল খাও ওনা সবল খাই নাই দিয়ে দিচ্ছে না চলে 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 চলতে দে তেরোটা বাকুই যাবে হটাবি না মারি না তেরোটা হাল যাবে কুকুই যাবে হটাবি না মারি না একাই তো বাক্যলাইকা
গতকালকে দুপুর অনুমান 12:30-1টার সময় ইকবাল হোসেন আর সাইফুল মিয়া নামে দুইজন যারা ভাঙ্গাচোরা ক্রয় করে তারা একটা অটো গাড়ি নিয়ে শ্রীরামপুরে যায়, দক্ষিণ শ্রীরামপুরে ভাঙ্গাচোরা ক্রয় করার জন্য। সেখানে তপন দাস নামে একটা লোক তাদেরকে দেখে বলে যে তার বাড়িতে একটা পুরানো বাইক আছে, সে এই বাইকটা বিক্রি করবে। তারপর তারা ওর বাড়িতে গেলে তপন দাস তার বাড়ি থেকে একটা বন্দুক বের করে, দেশি বন্দুক বের করে তাদেরকে বলে যে তোদের কাছে যত টাকা পয়সা আছে সব আমাদেরকে দিয়ে দেয়। তারপরে একজন ওইখান থেকে ভয়ে পালিয়ে যায়, আর বাকি একজনের কাছ থেকে এই তপন দাস 7,000 টাকা ছিনিয়ে নেয়। পরবর্তী সময় এই ঘটনা থানাতে জানার পর আমরা এটা মামলা নেই। তারপরে সেই তপন দাসকে অ্যারেস্ট করি এবং তার কাছে যে বন্দুক ছিল সেটাও আমরা সিজ করি। তো আজকে তপন দাসকে আমরা কোর্টে প্রেরণ করি। গতকালকে দুপুর অনুমান 12:30-1টার সময় ইকবাল হোসেন আর সাইফুল মিয়া নামে দুইজন যারা ভাঙ্গাচোরা ক্রয় করে তারা একটা অটো গাড়ি নিয়ে শ্রীরামপুরে যায়, দক্ষিণ শ্রীরামপুরে ভাঙ্গাচোরা ক্রয় করার জন্য। সেখানে তপন দাস নামে একটা লোক তাদেরকে দেখে বলে যে তার বাড়িতে একটা পুরানো বাইক আছে, সে এই বাইকটা বিক্রি করবে। তারপর তারা ওর বাড়িতে গেলে তপন দাস তার বাড়ি থেকে একটা বন্দুক বের করে, দেশি বন্দুক বের করে তাদেরকে বলে যে তোদের কাছে যত টাকা পয়সা আছে সব আমাদেরকে দিয়ে দেয়। তারপরে একজন ওইখান থেকে ভয়ে পালিয়ে যায়, আর বাকি একজনের কাছ থেকে এই তপন দাস 7,000 টাকা ছিনিয়ে নেয়। পরবর্তী সময় এই ঘটনা থানাতে জানার পর আমরা এটা মামলা নেই। তারপরে সেই তপন দাসকে অ্যারেস্ট করি এবং তার কাছে যে বন্দুক ছিল সেটাও আমরা সিজ করি। তো আজকে তপন দাসকে আমরা কোর্টে প্রেরণ করি। গতকালকে দুপুর অনুমান 12:30-1টার সময় ইকবাল হোসেন আর সাইফুল মিয়া নামে দুইজন যারা ভাঙ্গাচোরা ক্রয় করে তারা একটা অটো গাড়ি নিয়ে শ্রীরামপুরে যায়, দক্ষিণ শ্রীরামপুরে ভাঙ্গাচোরা ক্রয় করার জন্য। সেখানে তপন দাস নামে একটা লোক তাদেরকে দেখে বলে যে তার বাড়িতে একটা পুরানো বাইক আছে, সে এই বাইকটা বিক্রি করবে। তারপর তারা ওর বাড়িতে গেলে তপন দাস তার বাড়ি থেকে একটা বন্দুক বের করে, দেশি বন্দুক বের করে তাদেরকে বলে যে তোদের কাছে যত টাকা পয়সা আছে সব আমাদেরকে দিয়ে দেয়। তারপরে একজন ওইখান থেকে ভয়ে পালিয়ে যায়, আর বাকি একজনের কাছ থেকে এই তপন দাস 7,000 টাকা ছিনিয়ে নেয়। পরবর্তী সময় এই ঘটনা থানাতে জানার পর আমরা এটা মামলা নেই। তারপরে সেই তপন দাসকে অ্যারেস্ট করি এবং তার কাছে যে বন্দুক ছিল সেটাও আমরা সিজ করি। তো আজকে তপন দাসকে আমরা কোর্টে প্রেরণ করি। গতকালকে দুপুর অনুমান 12:30-1টার সময় ইকবাল হোসেন আর সাইফুল মিয়া নামে দুইজন যারা ভাঙ্গাচোরা ক্রয় করে তারা একটা অটো গাড়ি নিয়ে শ্রীরামপুরে যায়, দক্ষিণ শ্রীরামপুরে ভাঙ্গাচোরা ক্রয় করার জন্য। সেখানে তপন দাস নামে একটা লোক তাদেরকে দেখে বলে যে তার বাড়িতে একটা পুরানো বাইক আছে, সে এই বাইকটা বিক্রি করবে। তারপর তারা ওর বাড়িতে গেলে তপন দাস তার বাড়ি থেকে একটা বন্দুক বের করে, দেশি বন্দুক বের করে তাদেরকে বলে যে তোদের কাছে যত টাকা পয়সা আছে সব আমাদেরকে দিয়ে দেয়। তারপরে একজন ওইখান থেকে ভয়ে পালিয়ে যায়, আর বাকি একজনের কাছ থেকে এই তপন দাস 7,000 টাকা ছিনিয়ে নেয়। পরবর্তী সময় এই ঘটনা থানাতে জানার পর আমরা এটা মামলা নেই। তারপরে সেই তপন দাসকে অ্যারেস্ট করি এবং তার কাছে যে বন্দুক ছিল সেটাও আমরা সিজ করি। তো আজকে তপন দাসকে আমরা কোর্টে প্রেরণ করি। আপনি একটা লেখা আছে আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দেন মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে, সেই বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না। সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না।
আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। কবে নাগাদ চিঠি প্রেরণ করেছেন? আজকে একটু এখন থেকে আধা ঘন্টা আগে। ওই চিঠি কি কোনো আপনাকে না, মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন মাননীয় মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন। এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারিনি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন নিয়েছি। যদি আপনাকে অব্যাহতি না দেয় তাহলে আমি কাজ করতে পারবো। আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়ে তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে। ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না অথচ পদ ধরে রাখলাম। এরকম কিছু রয়েছে যেহেতু নির্বাচনে দৌড়াবার হয়েছিল তার জন্য না, নির্বাচনের সে বিষয়ে আপনি একটা লেটার প্রেরণ করেছেন, যেখানে লেখা আছে আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দেন মাননীয় মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে, সে বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। কবে নাগাদ চিঠি প্রেরণ করেছেন? আজকে একটু এখন থেকে আধা ঘন্টা আগে। ওই চিঠি কি কোনো আপনাকে না, মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন মাননীয় মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন। এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারিনি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন নিয়েছি। যদি আপনাকে অব্যাহতি না দেয় তাহলে আমি কাজ করতে পারবো। আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়ে তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে। ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না অথচ পদ ধরে রাখলাম। এরকম কিছু রয়েছে যেহেতু নির্বাচনে দৌড়াবার হয়েছিল তার জন্য না, নির্বাচনের রেজাল্টে কি প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। ত্রিপুরার যে কংগ্রেস এর আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3 জন জিতে এসছে, অন্যরাও লড়াই করেছে। উদাহরণ রাজনীতিতে কখনো বিপর্যয় হলো, রাজনীতিতে তো হার জিত আছেই, রেজাল্ট খারাপ হয় সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা আছে তৃণমূল নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে শক্তিশালী করবে। আমি এখনো কোনো সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নিলে আপনারা জানতে পারবেন। আপনি একটা লেটার প্রেরণ করেছেন, যেখানে লেখা আছে আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দেন মাননীয় মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে, সে বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি।
কেন হঠাৎ করে ব্যক্তিগত কারণে আমি অনেকদিন আপনারাই দেখছেন আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। কবে নাগাদ চিঠি প্রেরণ করেছেন? আজকে তো এখন থেকে আধা ঘন্টা আগে। না, মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারিনি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন নিয়েছি। আমি কাজ করতে পারবো, আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়েই তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে, ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না অথচ পদ ধরে রাখলাম। না, নির্বাচনের রেজাল্টে কি প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। ত্রিপুরার যে কংগ্রেস এর আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3 জন জিতে এসছে, অন্যরাও লড়াই করেছে। সুতরাং রাজনীতিতে কখনো বিপর্যয় হলো, রাজনীতিতে তো হার জিত আছেই, রেজাল্ট খারাপ হয় সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা আছে তৃণমূল নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে শক্তিশালী করবে। আমি এখনো কোনো সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নিলে আপনারা জানতে পারবেন। আপনি একটা লেটার প্রেরণ করেছেন, যেখানে লেখা আছে আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দেন, মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে, সেই বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন আপনারাই দেখছেন আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। আজকে তো এখন থেকে আধা ঘন্টা আগে। না, মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারিনি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন নিয়েছি। আমি কাজ করতে পারবো, আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়েই তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে, ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না অথচ পদ ধরে রাখলাম। না, নির্বাচনের রেজাল্টে কি প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে।
ত্রিপুরার যে কংগ্রেস এর আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3 জন জিতে এসছে, অন্যরাও লড়াই করেছে। উদাহরণ রাজনীতিতে কখনো বিপর্য হলো, রাজনীতিতে তো হাত জিত আছেই, রেজাল্ট খারাপ হয় সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা আছে তৃণমূল নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে শক্তিশালী করবে। আমি এখনো কোনো সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নিলে আপনারা জানতে পারবেন। আপনি একটা লেটার বিতরণ করেছেন যেখানে লেখা আছে আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দেন, মাননীয় মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে, সেই বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। আজকে একটু এখন থেকে আধা ঘন্টা আগে। না, মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারিনি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের রেজিগনেশন আছে। আমি কাজ করতে পারবো, আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়ে তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে, ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না অথচ পদ ধরে রাখলাম। না, নির্বাচনের রেজাল্টে কি প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। ত্রিপুরার যে কংগ্রেস এর আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3 জন জিতে এসছে, অন্যরাও লড়াই করেছে। উদাহরণ রাজনীতিতে কখনো বিপর্য হলো, রাজনীতিতে তো হাত জিত আছেই, রেজাল্ট খারাপ হয় সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা আছে তৃণমূল নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে শক্তিশালী করবে। আমি এখনো কোনো সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নিলে আপনারা জানতে পারবেন। আপনি একটা লেটার বিতরণ করেছেন যেখানে লেখা আছে আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দেন, মাননীয় মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে, সেই বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। আজকে একটু এখন থেকে আধা ঘন্টা আগে। না, মাত্র আমি পাঠিয়েছি।
কি বলবেন মাননীয় মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ। উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারিনি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। যদি আপনাকে অব্যাহতি না দেয় তাহলে আমি কাজ করতে পারবো। আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়েই তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে। ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না অথচ পদ ধরে রাখলাম। এরকম কিন্তু চলে এসেছে যেহেতু নির্বাচনে না না, নির্বাচনের রেজাল্টে কি প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। ত্রিপুরার যে কংগ্রেস এর আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3 জন জিতে এসছে, অন্যরাও লড়াই করেছে। সুতরাং রাজনীতিতে কখনো বিপর্যয় হলো, রাজনীতিতে তো হাত জিত আছে, রেজাল্ট খারাপ হয় সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা আছে তৃণমূল নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে শক্তিশালী করবে। আমি এখনো কোনো সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নিলে আপনারা জানতে পারবেন। আপনি একটা লেটার বিতরণ করেছেন, যেখানে লেখা আছে আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দেন, মাননীয় মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে, সেই বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। আজকে তো এখন থেকে আধা ঘন্টা আগে, না মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ। উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারিনি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। আমি কাজ করতে পারবো। আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়েই তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে। ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না অথচ পদ ধরে রাখলাম। না না, নির্বাচনের রেজাল্টে কি প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। ত্রিপুরার যে কংগ্রেস এর আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3 জন জিতে এসছে, অন্যরাও লড়াই করেছে। সুতরাং রাজনীতিতে কখনো বিপর্যয় হলো, রাজনীতিতে তো হাত জিত আছে, রেজাল্ট খারাপ হয় সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা আছে তৃণমূল নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে শক্তিশালী করবে। আমি এখনো কোনো সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নিলে আপনারা জানতে পারবেন। আপনি একটা লেটার বিতরণ করেছেন, যেখানে লেখা আছে আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দেন, মাননীয় মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে, সেই বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া?
আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না। সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। আজকে একটু এখন থেকে আধা ঘন্টা আগে। না, মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারিনি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। আমি কাজ করতে পারবো, আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়ে তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে, ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না অথচ পদ ধরে রাখলাম। না, নির্বাচনের রেজাল্টে কি প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না। সেই জন্য এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। আজকে একটু এখন থেকে আধা ঘন্টা আগে। না, মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারিনি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। আমি কাজ করতে পারবো, আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়ে তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে, ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না অথচ পদ ধরে রাখলাম। না, নির্বাচনের রেজাল্টে কি প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। ত্রিপুরার যে কংগ্রেস এর আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3 জন জিতে এসছে, অন্যরাও লড়াই করেছে। রাজনীতিতে
কখনো বিপর্য হলো, রাজনীতিতে তো হার জিত আছে, রেজাল্ট খারাপ হয় সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা আছে তৃণমূল নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে শক্তিশালী করবে। পুরোনো দলে কি ফিরে যেতে চাচ্ছেন না নতুন দল? আমি এখনো কোনো সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নিলে আপনারা জানতে পারবেন। আপনি একটা লেটার বিতরণ করছেন, যেখানে লেখা আছে আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দেন মাননীয় মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে, সেই বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না। সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। আজকে একটু এখন থেকে আধা ঘন্টা আগে। না, মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। আমি কাজ করতে পারবো, আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়েই তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে, ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না অথচ পদ ধরে রাখলাম। না, নির্বাচনের রেজাল্টে কি প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। ত্রিপুরার যে কংগ্রেস এর আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3 জন জিতে এসছে, অন্যরাও লড়াই করেছে। রাজনীতিতে কখনো বিপর্য হলো, রাজনীতিতে তো হার জিত আছে, রেজাল্ট খারাপ হয় সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা আছে তৃণমূল নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে শক্তিশালী করবে। আমি এখনো কোনো সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নিলে আপনারা জানতে পারবেন। আপনি একটা লেটার বিতরণ করছেন, যেখানে লেখা আছে আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দেন মাননীয় মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে, সেই বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। আজকে একটু এখন থেকে আধা ঘন্টা আগে। না, মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন,
এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারিনি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন নিয়েছি। আমি কাজ করতে পারবো, আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়েই তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে। ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না, অথচ পদ ধরে রাখলাম। না না, নির্বাচনের রেজাল্ট কি, প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। ত্রিপুরার যে কংগ্রেস এর আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3 জন জিতে এসছে, অন্যরাও লড়াই করেছে। উদাহরণ, রাজনীতিতে কখনো বিপর্যয় হলো, রাজনীতিতে তো হার জিত আছে, রেজাল্ট খারাপ হয়, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা আছে তৃণমূল নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে শক্তিশালী করবে। আমি এখনো কোনো সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নিলে আপনারা জানতে পারবেন। আপনি একটা লেটার প্রিপেয়ার করেছেন, যেখানে লেখা আছে আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দেখেন, মাননীয় মমতা গান্ধীকে চিঠি দিয়ে, সেই বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। আজকে তো এখন থেকে আধা ঘন্টা আগে, না মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারিনি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন নিয়েছি। আমি কাজ করতে পারবো, আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়েই তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে। ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না, অথচ পদ ধরে রাখলাম। না না, নির্বাচনের রেজাল্ট কি, প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। ত্রিপুরার যে কংগ্রেস এর আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3 জন জিতে এসছে, অন্যরাও লড়াই করেছে। উদাহরণ, রাজনীতিতে কখনো বিপর্যয় হলো, রাজনীতিতে তো হার জিত আছে, রেজাল্ট খারাপ হয়, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা আছে তৃণমূল নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে শক্তিশালী করবে। আমি এখনো কোনো সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নিলে আপনারা জানতে পারবেন। আপনি একটা লেটার প্রিপেয়ার করেছেন, যেখানে লেখা আছে আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দেখেন, মাননীয় মমতা গান্ধীকে চিঠি দিয়ে, সেই বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর
বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। আজকে তো এখন থেকে আধা ঘন্টা আগে, না মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। আমি কাজ করতে পারবো, আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়েই তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে, ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না অথচ পদ ধরে রাখলাম। না না, নির্বাচনের রেজাল্টে কি প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। এগুলোর যে কংগ্রেস এর আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3 জন জিতে এসছে, অন্যরাও লড়াই করেছে। উদাহরণ, রাজনীতিতে কখনো বিপর্যয় হলো, রাজনীতিতে তো হাত জিত আছেই, রেজাল্ট খারাপ হয় সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা আছে তৃণমূল নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে শক্তিশালী করবে। আমি এখনো কোনো সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নিলে আপনারা জানতে পারবেন। আপনি একটা লেটার বিতরণ করেছেন, যেখানে লেখা আছে আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দিয়েছেন, মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে, সেই বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। আজকে তো এখন থেকে আধা ঘন্টা আগে, না মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি কাজ করতে পারবো। আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি নিয়ে তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণে কাজ না করবো, ওটা সেদিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না অথবা পদ ধরে রাখলাম। না, নির্বাচনের রেজাল্টে গিয়ে
প্রধানমন্ত্রী আমার সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষে, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক সময় চরম পর্যায়ে ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় সেই ইন্দিরা গান্ধী ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। যে কংগ্রেস আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3টি দেশ অন্যরা লড়াই করেছে। রাজনীতিতে কখনো বিবাদ হলো, রাজনীতিতে হাত জিতে আছে, খারাপ হলে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা তৃণমূল নিশ্চয়ই ইচ্ছা করবে সেটাকে স্পেশালি এখনো কোনো সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত নেই আপনারা জানতে পারবেন। আপনি একটা লেটার লেখা আছে, আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দেন মাননীয় মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে, সেই বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না। সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। আজকে তো এখন থেকে আধা ঘন্টা আগে, না মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন? মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। আমি কাজ করতে পারবো, আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়েই তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে, ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না অথচ পদ ধরে রাখলাম। না, নির্বাচনের রেজাল্টে কি, প্রধানমন্ত্রী আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক সময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। ত্রিপুরার যে কংগ্রেস এর আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3 জন জিতে এসছে, অন্যরাও লড়াই করেছে। রাজনীতিতে কখনো বিপর্য হলো, রাজনীতিতে তো হাত জিতে আছে, রেজাল্ট খারাপ হয় সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা আছে তৃণমূল নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে শক্তিশালী করবে। আমি এখনো কোনো সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত নিলে আপনারা জানতে পারবেন। আপনি একটা লেটার যেখানে লেখা আছে, আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দেন মাননীয় মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে, সেই বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না।
আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। কবে নাগাদ চিঠি প্রেরণ করেছেন? আজকে তো এখন থেকে আধা ঘন্টা আগে। ওই চিঠি কি কোনো আপনাকে না, মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন মাননীয় মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। যদি আপনাকে অব্যাহতি না দেয় তাহলে আমি কাজ করতে পারবো। আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়েই তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে। ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না অথচ পদ ধরে রাখলাম। এরকম কিছু চলে এসেছে যেহেতু নির্বাচনে রেজাল্ট হয়েছিল তার জন্য। না, নির্বাচনের রেজাল্টে কি প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। ত্রিপুরার যে কংগ্রেস এর আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3 জন জিতে এসছে, অন্যরাও লড়াই করেছে। উদাহরণ রাজনীতিতে কখনো বিপর্যয় হলো, রাজনীতিতে তো হাত জিত আছেই, রেজাল্ট খারাপ হয় সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা আছে তৃণমূল নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে শক্তিশালী করবে। পুরোনো দলে কি ফিরে যেতে চাইছেন না নতুন দল? আমি এখনো কোনো সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নিলে আপনারা জানতে পারবেন। আপনি একটা লেটার প্রেরণ করেছেন যেখানে লেখা আছে আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দেন, মাননীয় মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে, সেই বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। কবে নাগাদ চিঠি প্রেরণ করেছেন? আজকে তো এখন থেকে আধা ঘন্টা আগে। না, মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন মাননীয় মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। যদি আপনাকে অব্যাহতি না দেয় তাহলে আমি কাজ করতে পারবো। আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়েই তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে। ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না অথচ পদ ধরে রাখলাম। এরকম কিছু চলে এসেছে যেহেতু নির্বাচনে রেজাল্ট হয়েছিল তার জন্য। না, নির্বাচনের রেজাল্টে কি প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। ত্রিপুরার যে কংগ্রেস এর আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3 জন জিতে এসছে, অন্যরাও লড়াই করেছে। উদাহরণ রাজনীতিতে কখনো বিপর্যয় হলো, রাজনীতিতে তো হাত জিত আছেই, রেজাল্ট খারাপ হয় সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা আছে তৃণমূল নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে শক্তিশালী করবে।
পুরোনো দলে কি ফিরে যেতে চাইছেন না নতুন দল? আমি এখনো কোনো সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নিলে আপনারা জানতে পারবেন। আপনি একটা লেটার বিতরণ করেছেন, যেখানে লেখা আছে আপনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দেখেন, মাননীয় মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে, সেই বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি কি আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। আজকে তো এখন থেকে আধা ঘন্টা আগে, না মাত্র আমি পাঠিয়েছি। কি বলবেন মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারিনি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন নিয়েছি। আমি কাজ করতে পারবো, আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়েই তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে, ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি কাজ করবো না অথচ পদ ধরে রাখলাম। না, নির্বাচনের রেজাল্টে কি প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে। 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। এগুলো যে কংগ্রেস এর আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3 জন জিতে এসছে, অন্যরাও লড়াই করেছে। উদাহরণ, রাজনীতিতে কখনো বিপর্যয় হলো, রাজনীতিতে তো হাত জিত আছেই, রেজাল্ট খারাপ হয়, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা আছে